আজকে আমরা শুরু করবো হচ্ছে পাওয়ার ইউনিট সিস্টেম দিয়ে, বুঝতে পারছেন? তো মন খারাপ করি না, পাওয়ার ইউনিট সিস্টেমটা মূলত পড়া হয় পাওয়ার সিস্টেমের ভেতরে। এর আগে আসলে পাওয়ার ইউনিট সিস্টেম কোনো লেকচারার বলো বা যাই বলো না কেন এগুলো বানায় না বা পড়ায় না পাওয়ার ইউনিট সিস্টেমটা। পাওয়ার ইউনিট সিস্টেম মূলত ক্যালকুলেশন পাওয়ার সিস্টেম থেকে পাওয়ার সিস্টেমই করা হয়। তারপরে ট্রান্সফর্মার আমরা এই যে টেসলা গাইডের যে প্রবলেমগুলো সলভ করবো না আজকে, ওই টেসলা গাইডের প্রবলেমগুলো একটা টাইপই আছে তোমার পাওয়ার ইউনিট সিস্টেমের উপর দিয়ে, এবং অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। যদি দিয়ে দেয় একটা অঙ্ক পার ইউনিট এত পার্সেন্ট অত পার্সেন্ট, তো সেগুলো জেনে রাখা মনে হয় আমার জন্য বেটার। কারণ আমরা আলোচনা করবো অনেক কিছু পার ইউনিট সিস্টেমের, কিন্তু এবং অত ডিটেলসও যাবো না পার ইউনিট সিস্টেম, তোমরা পাওয়ার সিস্টেম ডিটেলসে করবো আর কি পার ইউনিট সিস্টেম। আর একটা বিষয় হচ্ছে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা সব কিছু আসলে মনে রাখবো না, আমরা জাস্ট 2-3টা সূত্র অ্যাট লাস্ট। এরপরে মানে আমরা এত ডিটেলসে পড়ি এই কারণে যাতে আমাদের সূত্রগুলোই ঠাড়া মুখস্থ করা না লাগে, ঠিক আছে? তাদের সূত্রগুলো তোমরা ফিল করতে পারো, যাতে হচ্ছে জাস্ট লিখলেই বেরোবে আর কি মাথা থেকে, এরকম আর কি। মানে ওরকম মুখস্থ করা লাগবে না, এটা হার্ডলি মুখস্থ করা লাগবে না। তো আমরা পাওয়ার ইউনিট সিস্টেম এই জন্য অনেক কিছু আলোচনা করবো। অ্যাট লাস্ট 2-3টা সূত্র তোমরা মনে রাখবা বা 2-3টা টেকনিক মনে রাখবা, তাহলে দেখা যাবে যে আমাদের ম্যাথগুলো আমাদের করতে পারবো, কোনো সমস্যা হবে না। এবং ম্যাথগুলো খুব ইজি থাকবে, বুঝতে পারছো? ম্যাথগুলো খুব ইজি থাকবে, কিন্তু সেগুলো মানে ধরতে হবে বা ধরতে জানতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে পার ইউনিট সিস্টেমের রেগুলেশনের ম্যাথগুলো আমরা যেরকম করছি খুবই সিম্পল ম্যাথ করছি, কিন্তু রেগুলেশনের ম্যাথ আসলে পার ইউনিট ছাড়া ইনকমপ্লিট থেকে যায়, বুঝতে পারছেন? রেগুলেশনের ম্যাথগুলো পার ইউনিট সিস্টেম ছাড়া ইনকমপ্লিট থেকে যায়। তো আমরা শুরু করতেছি আজকের টপিক আমাদের, সেটা কি বলেন? পার ইউনিট সিস্টেম। ওকে, তাহলে পার ইউনিট সিস্টেমের যদি আমরা পার ইউনিট ভ্যালু বের করতে চাই, এটাকে আমরা কি বলি? পার ইউনিট ভ্যালু না? তাহলে পার ইউনিট ভ্যালুকে আমরা সংক্ষেপে এরকম পি ইউ ভ্যালু দ্বারাও কি করতে পারি? রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে পার ইউনিট ভ্যালুর ফর্মুলা দাঁড়াবে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু, বুঝতে পেরেছেন? অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু। আমরা এতদিন যাবত সব অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে কাজ করছি, মানে ওটার প্রকৃত মান নিয়ে কাজ করছি, বুঝতে পারছেন? আর এখন থেকে আমরা তার কোন ভ্যালু নিয়ে কাজ করবো? পার ইউনিট ভ্যালু নিয়ে কাজ করবো। আর ভাগ দেবো, আর পার ইউনিট ভ্যালুতে কনভার্ট করার নিয়ম কি? অ্যাকচুয়াল ভ্যালু যদি আমরা জানি, তাকে যদি আমরা বেস ভ্যালু দ্বারা ভাগ করি, তাহলে সেটা চলে যাবে কোন ভ্যালুতে? চলে যাবে পার ইউনিট ভ্যালুতে চলে যাবে আর কি, বুঝতে পারছেন তো? তাহলে এবার এখন বেস ভ্যালু বলতে আমরা কি বুঝতেছি? অ্যাকচুয়াল ভ্যালু আমাদের কাছে ইলেকট্রিক্যাল যে কোয়ান্টিটি গুলো আছে সেগুলো একটু লেখা ট্রাই করি। ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি আমাদের কাছে কি কি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি আছে বলো? প্রথমে আছে কারেন্ট, তাই কি না? তারপর আছে কি বলো? ভোল্টেজ। দেন আছে কি বলো? পাওয়ার। পাওয়ার মানে অ্যাপারেন্ট পাওয়ার, এক্স্যাক্টলি অ্যাপারেন্ট পাওয়ার, তাই কি না? অ্যাপারেন্ট, ধন্যবাদ আপনাকে। কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, আর একটা থাকতে পারে কি বলো? ইম্পিডেন্স। এই চারটাই তো আমাদের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, আরো কিছু আছে। এই চারটাই মূলত আমাদের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, বুঝতে পারছেন? তাহলে এখন মেইনলি বিষয়গুলো হচ্ছে এখানে চারটা হচ্ছে কোয়ান্টিটি, তাই কি না? তো চারজনেরই আসলে আমার বেস ভ্যালু জানার দরকার নেই। আমরা বুঝবো যে একটু পরে বুঝবো যে বেস ভ্যালু বলতে কি বুঝি, অ্যাকচুয়াল ভ্যালু বলতে আমরা কি বুঝি, এগুলো বুঝবো, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন তো? কিন্তু আমরা আগে জানি যে বেস ভ্যালু কিভাবে ক্যালকুলেট করা হয়। আমাদের ভ্যালু কয়টা? চারটা না? তাহলে চারজনের বেস ভ্যালু জানার সম্ভাবনা আমার কাছে আছে, বুঝতে পারছেন? কিন্তু চারজনের বেস ভ্যালু আমার জানার দরকার নেই। যে কোনো দুইটা বেস ভ্যালু জানলে বাকি দুজনের বেস ভ্যালু আমরা কি করতে পারবো না? আমরা যদি কারেন্ট আর ভোল্টেজ জানি, ধরো এখানে যে কারেন্টটা আছে, ওই কারেন্টটাকে আমরা কি বললাম? এটাকে বেস ধরলাম। ওই ভোল্টেজকে আমরা কি ধরলাম? বেস ধরলাম। এবং এই বেস কারেন্টের মান আমরা ধরলাম, বেস ভোল্টেজের মান ধরলাম মনে করো 100 ভোল্ট, আর বেস মান ধরলাম হচ্ছে উল্টে গেল, তাই না? এটা ধরো 10 অ্যাম্পিয়ার ধরলাম, আর এখানে হচ্ছে কত ভোল্ট বলো? 100 ভোল্ট। তাহলে বলো আমরা এখান থেকে এস এর মান আর জেড এর মান বের করতে পারবো না? অর্থাৎ এস এর মান যেটা বেরোবে সেটা কি? এস বেস বেরোবে, আর জেড কি? জেড বেস বেরোবে, তাই তো নাকি? তাহলে এস বেস ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলেন? ভিআই না? তাহলে যদি এস বেস, তাহলে আমরা কি বলতে পারি? ভি বেস ইনটু আমরা কি বলতে পারি বলো? আই বেস। আর জেড বেস ইকুয়াল টু কত বলো? ভি বেস বাই আমরা কি বলতে পারি বলো? আই বেস।
পারি তো নাকি? তাহলে 10 আর 100 গুণ করলে কত হবে? 1000। আর এখানে কত হবে বলো? 10। এখানে হবে 10 VA, তাই কিনা? যেহেতু অ্যাপারেন্ট পাওয়ার VA। আর এটা কত বলো? 10। আমরা পেলাম 10 ওহম পেলাম, তাই কিনা? বুঝতে পারছেন তো নাকি? তাহলে তার মানে দেখছো, আমরা যে কোনো দুইটা ভ্যালু যদি আমরা মানে ধরে নিতে পারি, অ্যাজিউম করতে হবে, তাহলে বাকি দুইটা বেস ভ্যালু আমাদের কি করবে বলো? এমনি এমনি বের হবে, আপনি বের হবে। সুতরাং 4টা বেস ভ্যালু আমার জানা দরকার নাই, আমার কয়টা বেস ভ্যালু জানলেই হচ্ছে, 2টা বেস ভ্যালু জানলেই হচ্ছে, বাকি দুইটা আমরা কি করতে পারবো? ইজিলি ক্যালকুলেট আমরা করতে পারবো। বুঝতে পারছেন তো নাকি? বুঝেন নাই? তাহলে এইটাই হচ্ছে মেইন বিষয় আর কি। এখন তুমি যদি বলতে পারো ভাই কারেন্টকে ভোল্টেজকে অপশন বেস ধরবো, না, এরকম না ব্যাপারটা। তুমি কারেন্টকে আর পাওয়ারকে ধরতে পারতো, তাহলে বাকি দুটো তোমার কি করতে হতো? বের করা লাগতো। তুমি জেড আর আই কে ধরতে, তাহলে এই দুটো কি করতে হতো? বের করতে হতো। বুঝতে পারা গেছে? এখন আমরা তো বুঝলাম ভাই ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি 4টা বেস আমার ধরা দরকার, মানে আমার জাস্ট 2টা বেস ধরলেই হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তাহলে কোন দুইটাকে আমি বেস ধরবো, ঠিক না? আচ্ছা, আমরা কথা হচ্ছে যে আমরা তো পড়তেছি কি ট্রান্সফরমার নিয়ে, তাই না? ট্রান্সফরমারের পাওয়ার ইউনিট সিস্টেম পড়তেছি। তাহলে ট্রান্সফরমার এই 4টা কোয়ান্টিটির ভিতর কোন দুইটা কোয়ান্টিটি একদম ট্রান্সফরমারের নেম প্লেটে লেখা থাকে? পুরো ভোল্টেজ দেওয়া থাকে, আর কি বলো, এসি পাওয়ার দেওয়া থাকে, এই দুটো দেওয়া থাকে, তাই না? নেম প্লেটে দেওয়া থাকে 100 kVA, এত ভোল্ট বাই আস্তে আস্তে, এত ভোল্ট বাই কি এত ভোল্ট, তাই না? তো এইগুলো কোথায় বলা থাকে বলো? নেম প্লেটে দেওয়া থাকে না? তাহলে এইটাকে আমি আমার নোন বেস ভ্যালু, এইটা হচ্ছে কি বলো? নোন বেস ভ্যালু। আর বাকি দুটোকে আমরা কি বলতে পারি বলো? ক্যালকুলেট করতে হবে। যদি লাগে তাহলে সেগুলোকে আমরা কি করতে পারবো বলো? ক্যালকুলেট করতে পারবো। বুঝতে পারছেন না? জানি কেন আমি আমার যদি এস ট্রান্সফরমারের রেটিং কি দেওয়া থাকে না, এস এর মান 100 kVA বা 1 MVA দেওয়া থাকে না ট্রান্সফরমারের, তাহলে আমি ট্রান্সফরমারের পার ইউনিট সিস্টেমের সুবিধার জন্য আমি এসটাকে আমি নন বেস ভ্যালু ধরবো, আর ট্রান্সফরমারের গায়ে যে ভোল্টেজ রেটিং থাকবে ওটাকে নন বেস ভ্যালু ধরবো। তাহলে বাকি দুটো বেরোবে, আই বেসও বেরোবে, জেড বেসও কি বেরোবে। বুঝতে পারছেন? আমি কিন্তু ইচ্ছা করলে এরকম বলতেছি না, আমি কিন্তু ইচ্ছা করলে জেড বেস আর ভি বেস ধরতে পারতাম, কিন্তু কোনো সমস্যা ছিল না। তখন এস বেস আর আই বেস কি বেরোতো। কিন্তু আমরা পার ইউনিট সিস্টেমটা আলোচনা করতেছি কার সুবিধার জন্য? ট্রান্সফরমারের ক্যালকুলেশনের জন্য, নাকি? তাহলে ট্রান্সফরমারের একদম নেমপ্লেট যে কোয়ান্টিটি গুলো সেখানে কি আছে বলে? এস আছে আর কি আছে? ভি আছে। তাহলে এই দুটো ভ্যালু ধরাটাই তো আমার জন্য কি হবে, মানে বেটার অপশন, সুবিধা, কারণ এগুলো মান জানি, ওগুলোর মান আমাদের দেওয়া আছে। বুঝতে পারছেন? কিন্তু কথা হচ্ছে বেস ভ্যালু যে কোনো কিছু যে কেউ ধরতে পারে। কথা কি বুঝছেন নাকি বুঝেন? সবসময় যে নেম প্লেট ধরতে হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। ক্লিয়ার? তার মানে কিন্তু একটা মানে ফর সিম্পলিসিটির জন্য আমরা কি বললাম, নেম প্লেটের যে রেটিং গুলো দেওয়া থাকবে ওগুলোই আমার কি বেস ভ্যালু। বুঝতে পারছেন? বেস ভ্যালু। এখন দেখেন তাহলে বুঝতে পারছেন না জানি, তাহলে এই যে কেভিএ দেওয়া থাকে আর কি দেওয়া থাকে বলে ভোল্টেজ রেটিং, এই দুজনকে আমি নন বেস ভ্যালু ধরব। বুঝতে পারছেন? এখন আপনি অনেক কিছু বললাম ভাই, তাহলে পার ইউনিট ভ্যালু বলতে আসলে আমরা কি বুঝি, তাই কি না? তাহলে লেখো পার, দেখি এটা একটু ফিল নেওয়ার ট্রাই করি ফিজিক্যালি, যে পার ইউনিট ভ্যালু বলতে আমরা আসলে অ্যাকচুয়ালি কি বুঝি। তাহলে পার ইউনিট ভ্যালু ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলেন? উপরে কি অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কি ভ্যালু বলো? বেস ভ্যালু। এই বেস ভ্যালুটাকে আমি আবার কি বলতে পারি বলো? অ্যাকচুয়াল ভ্যালু। বেস ভ্যালুটাকে আমি আবার বলতে পারি রেফারেন্স ভ্যালু। REFE বলতে পারি কি বলো? রেফারেন্স ভ্যালু। তাহলে ভাই এই জিনিসের মিনিং কি আসলে? দেখো আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই, ধরো দুইটা লোক, তাই না? একজন দৌড়াচ্ছে ধরো 20 কিলোমিটার পার আওয়ার দৌড়াচ্ছে, আর একজন ধরো 10 কিলোমিটার পার আওয়ার দৌড়াচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার রেফারেন্স, এটা হচ্ছে কি বল আমার, আর এটা হচ্ছে আমার নিজের দৌড় আর কি। বুঝতে পারছেন? তার মানে আমি আমার যে বেগ বা আমার যে ভেলোসিটি, আমি এইটা কম্পেয়ার করব রেফারেন্সের সাপেক্ষে। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? মানে এরকম বলে না যে একজন অ্যাথলেট যদি দৌড়ায় তাহলে সেকেন্ডে যদি 7 মিটার যাইতে পারে, এটা স্ট্যান্ডার্ড। তা স্ট্যান্ডার্ড হচ্ছে কত কিলোমিটার বলো? 20 কিলোমিটার পার আওয়ার। তো আমি যদি আমার বেগ এর সাথে কম্পেয়ার করতে চাই, আমি আমার বেগ এর সাথে কম্পেয়ার করব, তাহলে এরকম বলতে পারি কি
আমার নিজের বেগ কত বলো, 10 কিলোমিটার পার আওয়ার, কম্পেয়ার করছে কার সাথে বলো, 20 কিলোমিটার পার আওয়ার সাথে, তাহলে কত গুণ বলো, 0.5 গুণ। তাহলে আমরা কি বলতে পারি যে আমার বেগ হচ্ছে, আমার দৌড়ের গতিবেগ হচ্ছে এই রেফারেন্সের 0.5 গুণ, এরকম বলতে পারি কিনা? তাহলে পার ইউনিট ভ্যালু বোঝায়, পার ইউনিট ভ্যালু বলতে বোঝায় যে অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা রেফারেন্স ভ্যালুর কত গুণ বা বেস ভ্যালুর কত গুণ। কথা কি বুঝছেন নাকি বুঝেননি? পার ইউনিট ভ্যালু বলতে কি বোঝায় যে অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা রেফারেন্স ভ্যালুর কত গুণ। এখন এই রেফারেন্স ভ্যালু বা বেস ভ্যালু গুলো তো বললামই, এই যে এস বেস আর ভি বেস কি করতে হবে বলো, ধরে নিতে হবে ট্রান্সফরমারের ক্ষেত্রে, কারণ দুইটাই নোন আছে আমার কোয়ান্টিটি, বুঝতে পারছেন? তার মানে বেস ভ্যালুর তুলনায় বা রেফারেন্স ভ্যালুর তুলনায় আমার কোয়ান্টিটিটা কত গুণ, সেটা হচ্ছে কি আমার সেই এরকম, দেখি না? আবার এই পার ইউনিট ভ্যালুকে আমরা যখন 100 দ্বারা গুণ করব তখন আসলে সেটা কত হবে, 50% হবে না? কত পার্সেন্ট হবে? 50%। তো ওইটা আসলে আমার পার্সেন্টেজ মিন করে, শতকরা মান মিন করে। কি মিন করে বলো? শতকরা মান। তাহলে পার ইউনিট ভ্যালুকেই আমরা যদি 100 দ্বারা গুণ করি তাহলে সে কিসে চলে যাবে বলো, পার্সেন্টেজ চলে যাবে। তাহলে আমরা এরকম বলতে পারি না যে ভাই আমার নিজের গতিবেগ রেফারেন্সের গতিবেগের 50%, তাই কিনা? দেখো তো 20-এর 10, তাহলে 50% তো আমার বেগ নাকি? আমার কথা কি বোঝা গেছে? তাহলে পার ইউনিট ভ্যালু মিন করে যে রেফারেন্স ভ্যালুর তুলনায় অ্যাকচুয়াল ভ্যালু কত গুণ বা কত পার্সেন্ট, বুঝতে পারছেন? যে অ্যাকচুয়াল ভ্যালু কত পার্সেন্ট, অ্যাকচুয়াল ভ্যালু কত পার্সেন্ট বলো, 50%। তাহলে আমরা এরকম বলতে পারি 50% অফ কার 50% অফ অ্যাকচুয়াল সরি বেস ভ্যালু, বেস অথবা কি রেফারেন্স, 50% অফ রেফারেন্স, এরকম বলতে পারি কিনা বলো? তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে বোঝা গেছে নাকি? এখন আমাদের কিছু কিছু বইতে দেখবা যে ব্যাচেলর লেভেলের যে ইংলিশ রাইটারের যে বইগুলো, ওইগুলোতে দুটোই দেওয়া আছে, পার ইউনিট ভ্যালু আছে আর পার্সেন্টেজ ভ্যালু আছে। কিন্তু আমাদের আশেপাশে যে বইগুলো, যেমন টেসলা আমরা ফলো করতেছি, টেসলা শতকরা মান লেখা কি, বুঝতে পারছেন? আপনারা ভয় পাওয়ার দরকার নাই, পার ইউনিট লেখা থাক আর শতকরা লেখা থাক, আপনারা বুঝে নেবেন যে পার ইউনিট মানে শুধু ভ্যালু, তার সাথে 100 গুণ করলে কি পাবো আমরা, শতকরা পাবো আর কি, বুঝতে পারছেন? এবং পার ইউনিট ভ্যালু বলতে বোঝায় যে অ্যাকচুয়াল ভ্যালুটা আমার রেফারেন্স ভ্যালুর কত গুণ, বুঝতে পারছেন নাকি বোঝেন? তাহলে হচ্ছে মোটামুটি আমাদের সেই সিস্টেম আর কি, ঠিক আছে? এখন আমরা তাহলে কি অবস্থা আজকে, ট্রিমেন্ডাস অবস্থা। হ্যাঁ নেন তাহলে এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে, বোঝা গেছে নাকি জানি? তাহলে আমাদের কাছে নোন যে বেস ভ্যালু গুলো সেটা কোনটা কোনটা বলো, নোন বেস ভ্যালু কোনটা কোনটা বলো? হ্যাঁ, আমি এস বেজের মান জানি, আমি ভি বেজেরও মান জানি, তাহলে এদের হচ্ছে কি বলো আমার নোন বেস ভ্যালু। কিন্তু ক্যালকুলেট করতে হবে কোনটা কোনটা বলো তাহলে, আই বেস এবং কি জেড বেস, তাই না? এই দুটোকে আমরা কেন ধরে নিব, কারণ এই দুটো ট্রান্সফরমারের নেম প্লেটে কি করা থাকে বলো, লেখা থাকে, নেম প্লেট লেখা থাকে না? ধরো 200 kVA, বুঝতে পারছেন? আর ধরো 2000, 1000, তাই কি না? তাহলে এইটা কি বলেন সেই এস না, এটাকে বলেন সেই ভি না? তাহলে আমরা এটাকে বলতে পারি এস বেস ধরে নিব, এই ভোল্টেজকে আমরা কি বলতে পারি, ভি বেস ধরে নিব, যেহেতু আমাদের নোন। কিন্তু আমি আবারও বলতেছি যে রেফারেন্স ভ্যালু মানেই যে সবসময় নেম প্লেটের ভি আমাকে ধরতে হবে, নেম প্লেটের এস আমাকে ধরতে হবে, নট নেসেসারি, বুঝতে পারছেন নাকি বুঝেন? তাহলে আমরা এখন ভাই এস বেস জানলাম, ভি বেসও জানলাম নেম প্লেট থেকে, তাই না? ট্রান্সফরমারের নেম প্লেট থেকে আমরা এগুলা পাবো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের বাকি দুটো ক্যালকুলেট করি, আই বেস আর জেড বেস। তাহলে এবার আসো আই বেসের কাছে, আই বেস ক্যালকুলেট করো। আচ্ছা, আই বেস ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো? আই ইকুয়াল টু কি, পাওয়ার বাই ভোল্টেজ। তাহলে ভোল্টেজ ক্রিয়ার সাথে কি থাকবে, কারেন্ট থাকবে, এস বেস ডিভাইডেড বাই কত বলে, ভি বেস। এখন একটা কনফিউশনে পড়ে গেছি, ভাই ভি তো দুইটা, কোনটাকে আমি বেস ধরবো? আরে ভাই ভি যেহেতু দুইটা তাহলে কারেন্টও দুইটা হবে, কারণ প্রাইমারিতে একরকম সেকেন্ডারিতে একরকম, তাই না? তাহলে আই বেস এটাকে যদি বলি হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, তাহলে ভি বেসটাও হবে কোন ওয়াইন্ডিং এর, হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এর, বুঝতে পারছেন না বুঝেন? বুঝতে পারছি। তাহলে এখন দেখুন তো, এই এস বেসটাকে আমরা যদি এস রেটেড ট্রেড করি কোনো সমস্যা আছে? কারণ এস রেটেডটাকেই আমরা এস বেস ধরতে পারি, কিন্তু তুমি অন্য কিছু ধরতে পারতা। এখানে 200 কেবি, তুমি 2000 কেবি ধরলে কেউ তোমার মানা করতে পারতো না। বেস ভ্যালু আমি হিসাব করব যদি কিছু না বলে দেয়,
বেস ভ্যালু কি যে রেফারেন্স কি তুমি যে যদি তোমার রেফারেন্স না বলে তাহলে তুমি যে কোনো কিছু ধরতে পারো না, ওইরকম আর কি কথাটা। হ্যাঁ, তাহলে এস রেটেড ভি বেস, তাই কি না? আর ভোল্টেজটাকে আমরা কি বলতে পারি বলো? ভি রেটেড ধরে নিতে পারি। এবার সেটা কোন সাইডে বলো? হাই ভোল্টেজ সাইডে। তাহলে দেখো তো এস রেটেড বাই ভি রেটেড এটাই হবে কি বলো? আই রেটেড এইচ ভি বলতে পারি। তাহলে যদি এসটাকে এস বেসটাকে এস রেটেডই ধরা হয়, ভি বেসটাকে ভি রেটেডই ধরা হয়, তাহলে আই বেসটাও হবে আই রেটেড এর সমান। যদি সবকিছু রেটেড, লাইটাও কি হবে? রেটেড হবে আই বেস। বুঝতে পারছেন? তো দেখেন আপনি এরপর এই নোডালের ভিডিও ভালো লাগছে আপনাদের? আমি তো পুরোটা নোডাল শেষ করে ম্যাথগুলো আরামসে করতে পারছি, কিন্তু আমি বোকা বানানোর ভিডিওটা ও দরকার না বাবা, ওটা করছি কিন্তু আর ওটা দিয়ে অ্যাপ্লাই করি না। ও দরকার না। এখানে হবে কত? ভি বেস, তাই না? এখানে হবে কি বলেন? লো ভোল্টেজ। আচ্ছা আমি বলছিলাম এস বেসটাকে আমরা যখন কি ধরবো বলো? এস রেটেড ধরবো না? আবার এইবার কোন সাইডে বলো? লো ভোল্টেজ সাইডে, তাই তো? তাহলে ভি বেস এখানে কি বলো? লো ভোল্টেজ সাইড। ভি বেস না, ভি রেটেড, তাই না? সব রেটেড ধরতে থাকি না, তাহলে কারেন্টটাও কি বেরোবে বলো? আই রেটেড। কোন ইন্ডিকেটর বলো? লো ভোল্টেজ। তাহলে আমি বেস পেয়ে গেলাম, কারেন্টের বেস ভ্যালু পেয়ে গেলাম। তাহলে কারেন্টের বেস ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এবার কার ভ্যালু বের করতে হবে? জেড এর বেস ভ্যালু বের করতে হবে। কঠিন নাকি? জেড বেসের হাই ভোল্টেজ অনেক কিছু তুলতেছি না, কারণ ওগুলো লাগবে না আমাদের, বুঝছেন? এগুলো লাগবে সেগুলো করাচ্ছি। তাহলে জেড ইকুয়াল টু ভি বাই আই। তাহলে পাশে কি বলে? ভি বেস বাই আর কি বলেন? আই বেস। বুঝতে পারছেন নাকি? পারছেন তো নাকি? তাহলে এটা যদি হাই ভোল্টেজের, আচ্ছা এখন আর হাই ভোল্টেজের ভোল্টেজ দরকার নেই, কারণ আমরা তো বুঝতে পারছি যে এইটা যদি হাই ভোল্টেজ বসে তাহলে এই পাশে হাই ভোল্টেজ, এই পাশে কি ভোল্টেজ? হাই ভোল্টেজ। আপনি যদি এই পাশে লো ভোল্টেজ, ওই পাশে লো, তাহলে আমরা ইন জেনারেল লিখলাম ভি জেড বেস ইকুয়াল টু ভি বেস বাই আই বেস। বুঝতে পারছেন? এখন এটাকে একটা কাজ করতে পারি। এখন দেখেন, আচ্ছা আমি কি জেড বেস যখন বের করবো তখন কি ভি বেস আর আই বেস রাখবো? ভি বেস আর আই বেস কিন্তু রাখবো না। কেন রাখবো না? কারণ আমি জানি কয়টা ভ্যালু, এস আর কি জানি, ভি জানি। তাহলে আমি কেন আমি আমি আই আই রাখবো? আই কি জানি? আমি তো জানি না। আমরা তাহলে এগুলাকে এখন কিসে প্রকাশ করতে হবে? কোন টার্মে আনতে হবে? এস বেস টার্ম অথবা কি ভি বেস টার্মে আনতে হবে, ইন টার্মস অফ এস বেস এন্ড ইন টার্মস অফ ভি বেস। কারণ এই দুটো মানে নোন আমাদের কাছে, বাকি আই বেস বলো জেড সবই তো, আই বেসটা তো আননোন, বের ক্যালকুলেট করা লাগবে, তাই কি না? তাহলে আমরা এই ফর্মে রাখবো না, আমরা এমন ফর্মে রাখবো যে ডিরেক্ট আমরা কি করতে পারি? এখান থেকে বের করতে আনতে পারি। তো একটা কাজ করো, তাহলে তার জন্য এপাশে ভি বেস রাখো, ভি বেস দ্বারা উপরে নিচে গুণ দাও। তাহলে পাশে কি বলো? ভি বেস ইনটু কি বলো? আই বেস। পারি তো নাকি? তাহলে উপরে কি থাকে বলো তো? ভি বেস এর স্কয়ার বলতে পারি, ডিভাইডেড বাই আমরা এখানে বলতে পারি ভি এ বেস, মানে ভি এ মানে তো সে ঘুরে ফিরে এসি নাকি? এস বেস। বুঝতে পারছেন? ভি মানে তো এস বেসই। আচ্ছা এইটাকে আমরা তাহলে এসকে জাস্ট ভোল্টেজটা বসাই দেবো, আর এই যে কি এসটা বসাই দেবো। বিশ্বাস করেন এটা আপনাদের প্রো লেভেলে লাগবে এই ফর্মুলাটা। ইম্পিডেন্সের যদি বেস বের করতে বলে, বেস ইম্পিডেন্স যদি বের করতে বলে, তাহলে আপনি জাস্ট কি করবেন? ভোল্টেজ তো জানেন, ভোল্টেজকে স্কোয়ার করে দিবেন আর জাস্ট এসটাকে নিচে বসাই দিবেন, তাহলে হয়ে যাবে। কিন্তু দেখেন মজার বিষয় আছে, সবসময় এই ভি এটা কিসে দেওয়া থাকে বলেন? কেভিএতে দেওয়া থাকে, ভিএতে দেওয়া থাকে, কিভিএতে দেওয়া থাকে, আর ভোল্টেজ কিসে দেওয়া থাকে বলো? ভোল্টেজ দেওয়া থাকে। তাহলে আমরা এটা আরেকটু মডিফাই করি, যে একবারে বসাতে পারি কিনা। সেটার জন্য ভি বেস স্কোয়ার গুণ কত বলেন? 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই, এটা খুব পরে 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 দেখেন, কথা বোঝেন আগে। একটা কিন্তু ভোল্টেজ বেস, একটা কিন্তু ভি এ বেস, সাবধান। ভি এ বেস ইনটু কত বলেন? 10 টু দি পাওয়ার 6। বুঝতে পারছেন তো নাকি? তাহলে দেখেন তো ভি এর সাথে যদি 10 টু দি পাওয়ার 6 গুণ করি, তাহলে সেটা কি? এম ভি এ মেগা 10 টু দি পাওয়ার 6 গুণ করলে কি? মেগা ভোল্ট অ্যাম্পিয়ার। কেভিএ না কিন্তু, সেটা কিন্তু এম ভি এ। বুঝলেন না? তাহলে সেটা কি হয়ে যাবে বলেন? নিচে কি থাকে বলেন? এম ভি এ বেস, ঠিক না? আর উপরেরটাকে আমরা বলতে পারি কেভিএ বেস এর কি বলেন? হোল স্কয়ার। প্লাস হয়ে গেল, তাই তো? দেখেন ভালো করে বুঝেন, দেখেন ভালো করে, ভি বেস এর কি বলেন? স্কয়ার গুণ 10 টু দি পাওয়ার 6 মানে কত? 10 টু দি পাওয়ার 3 হোল স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা কি দুইটা মিলে এরকম লিখতে পারি? ভি বেস ইনটু 10 টু দি পাওয়ার 3 এরকম স্কয়ার লিখতে পারি। তাহলে এইটা মানে কত বলো? কেভিএ। কেন? উপরে তো ভোল্টেজ, বারবার বলছি কেভিএ, আর কেভিএ লিখছি, কেভিএ কেন? ভোল্টেজ, কিলো ভোল্ট ভোল্টেজ।
বেস ভোল্টেজ 10⁻³ গুণ করলাম, তাই কি না? তাহলে এটা কি ভোল্টে গেল? কিলো ভোল্টে গেল। আর তার উপরে কি আছে বলে? স্কোয়ার। এই যে কিলো ভোল্ট বেজের উপরে স্কোয়ার। আরে পোকা কোন জায়গা যাচ্ছে? বুঝতে পারছেন তো নাকি? বোঝেন? ক্লিয়ার তো নাকি? তাহলে উপরে তার মানে জেড বেস ইকুয়াল টু, যেটা ফর্মুলা আমরা মনে রাখবো, এটা মনে রাখবো আর কি। বুঝতে পারছেন? আমি আবার রিপিট করি, কনফিউশন পোলাপান দূর হোক। জেড বেস ইকুয়াল টু কিলো ভোল্ট, নট কেভিএ, কিলো ভোল্ট বেজের কি বলো? স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ বেস। বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? ক্লিয়ার তো? এই জিনিস আসবে কোথা থেকে? ওই নেম প্লেট থেকে আসবে, কিন্তু সেটা ভোল্টেজ, উপরে ভোল্টেজের স্কোয়ার বাই পাওয়ার। বেস জেড ইকুয়াল টু কি? ভোল্টেজের স্কোয়ার বাই পাওয়ার। বুঝতে পারছেন না বুঝেন নাই? ইম্পিডেন্স যদি বের করতে হয়, বেস ইম্পিডেন্স বের করতে গেলে কিলো ভোল্টের বেস, কিলো ভোল্টের স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ বেস। বুঝতে পারছেন? তাহলে উপরে যেখানকার ভোল্টেজ আনবেন, এখানকার কি আনবেন? এমভিএ বসে দেবেন, তাহলে মোটামুটি আপনি ইম্পিডেন্স, বেস ইম্পিডেন্স পেয়ে যাবেন। বুঝতে পারছেন নাকি? নেন এখন আমাদের একটা প্রশ্ন, এত কিছু ভাই আমরা কথা হচ্ছে পার ইউনিট সিস্টেম আমরা কেন পড়বো? আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালুগুলো ছিল ওইটাই তো ভালো ভাই, তারে আমি এবার কম্পেয়ার করে আবার পার ইউনিট ভ্যালুতে কনভার্ট করতেছি, এটার আসলে কি দরকার ছিল? বুঝেন আপনারা কথা? বুঝছেন? আমরা তো অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে ভালোভাবে ক্যালকুলেট করা শিখে গেছি, তাহলে আমার কেন আবার পার ইউনিট ভ্যালু কি করা লাগলো? ব্যাক করা লাগলো। অর্থাৎ পার ইউনিট ভ্যালুর অ্যাডভান্টেজ কি, যার জন্য আমরা পার ইউনিট সিস্টেম আর কি শিখতেছি আমরা। বুঝতে পারছেন তো নাকি? সে অ্যাডভান্টেজ জানতে হবে না, আমাদের অ্যাডভান্টেজটা আমাদের জানতে হবে। তাহলে অ্যাডভান্টেজ অফ পার ইউনিট ভ্যালু, পার ইউনিট সিস্টেম বা পার ইউনিট ভ্যালু যেটাই বলো না কেন, তাহলে বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? আচ্ছা, আমরা যদি এরকম বলতে চাই যে ভাই দেখো, এখন আমরা তো ইন জেনারেল জেড বেস বের করতে পারলাম, তাই না? তাহলে আমরা যদি জেড বেস হাই ভোল্টেজ সাইডে জেড বেস বের করতে চাই, তাহলে এখানে কিলো ভোল্ট বসাইতে হবে কোন সাইডে? হাই ভোল্টেজ সাইডে। আর এমভিএ বসাইতে হবে কোন সাইডে? হাই ভোল্টেজ সাইডে। কিন্তু এমভিএ তো হাই ভোল্টেজ সাইড বলো আর লো ভোল্টেজ সাইড বলো, পুরো ট্রান্সফরমারের জন্য তো পাওয়ার তো একই। তাহলে এটার জন্য কোনো হাই ভোল্টেজ লো ভোল্টেজ হবে না, শুধু লো ভোল্টেজ হাই ভোল্টেজ হবে কি? ভোল্টের লো ভোল্টেজ হবে। তাহলে আমরা যদি জেড বেস হাই ভোল্টেজ বের করতে চাই, তাহলে এখানে কি বেরবে বলো? কিলো ভোল্ট বেস কোন সাইডের বলো? হাই ভোল্টেজ। এরপর কি দিলাম বলো? স্কোয়ার ডিভাইডেড বাই। এক্ষেত্রে তো আর কোনো প্রকারের কি হবে না। আচ্ছা, কঠিন লাগতেছে এগুলো? জেড বেস এগুলো কি বলো? লো ভোল্টেজ। তাহলে পরে কত বলো? কিলো ভোল্ট বেস ইন্টু কম ভোল্টেজ, লো ভোল্টেজের স্কোয়ার ডিভাইডেড বাই কত বলো? এমভিএ বেস। নেন, বুঝতে পেরেছেন? তাহলে এবার আসেন দেখেন, এখন একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে যে আমরা এরকম বলতে পারি যে ভাই ভোল্টেজ, ওরা দেখতে পারবে না আবার ওখান থেকে, দেখো আমি এখানে লিখে দেবো যে হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ ডিভাইডেড বাই লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ ইকুয়াল টু, এরকম বলতে পারি NHV ডিভাইডেড বাই NLV, V1 বাই V2 বা E1 বাই E2 ইকুয়াল টু N1 বাই N2, পারি তো নাকি? এইটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এ বলতে পারি, ঠিক না? অতএব হাই ভোল্টেজ ইকুয়াল টু গুণ করে দিতে পারি না, এ ইন্টু কি ভি লো ভোল্টেজ বলতে পারি, পারি কিনা বলেন? কথা বুঝেন? ঠিক আছে। তাহলে এখন এই যে এইচভি যেখানে আছে, তাই কি না, এই যে কিলো ভোল্ট বেস এইচভি, সেটাকে আমরা কি বলতে পারি? এ ইন্টু কিলো ভোল্ট এলভি বলতে পারি। মানে এইচভিটাকে এই এলভিটা আমি প্রকাশ করতেছি, এ ইন্টু কিলো ভোল্ট বেস, কিন্তু কোন সাইডের বলো? লো ভোল্টেজ সাইডের। বুঝতে পারছেন নাকি? বুঝেন? আর তার উপরে কি আছে বলেন? স্কোয়ার। ভালো করে বুঝেন, মাথা ঘুমাতে পেঁচায়েন না। বুঝতে পারছেন? একদম সিম্পল ভাবে বোঝাচ্ছি, সিম্পল ভাবে বোঝেন। আমার যে এটা কি কিলো ভোল্টেজ বেস ভোল্টেজ হাই ভোল্টেজ সাইডের, আমরা যদি তার লো ভোল্টেজে নিতে চাই, তাহলে কি N1 বা N2 দ্বারা গুণ করতে হবে না? মানে এ দ্বারা গুণ করতে হবে না, তাই আর কি। বুঝতে পারছেন? এ ইন্টু লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ আর কি, ঠিক আছে। ইকুয়াল টু, দেখেন তো এখানে কি বলতে পারি? এ স্কোয়ার বাইরে আনতে পারি। এখন এখানে কি আছে বলেন? কেভি বেস লো ভোল্টেজ, তাই কি না? তারপর কি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি আছে বলেন? এমভিএ কি আছে বলেন? বেস আছে না? অতএব জেড বেস কোন সাইডের বলেন? হাই ভোল্টেজ সাইড, ইকুয়াল টু এ স্কোয়ার। এখন এইটার পরিচয় কি বলেন?
এটা পড়েছে কি বলে, এটা কি জেড বেস কোন সাইডের, লো ভোল্টেজ সাইডের, তাহলে জেড বেস কোন ভোল্টেজ সাইডের, লো ভোল্টেজ সাইডের, তাহলে এটা হয়ে গেল। আমরা বলছিলাম না যখন এক পাশ থেকে এক পাশের ইম্পিডেন্সকে আমরা যখন হাই ভোল্টেজ থেকে অন্য পাশে আনবো রেফার করতে হয় না, কি করতে হবে, রেফার করতে হয় না, তাহলে ইম্পিডেন্স দ্বারা কিন্তু আপনাকে টার্ন রেশিও স্কোয়ার দ্বারা কি করতে হয়, গুণ করতে হয় না। ধরো লো ভোল্টেজ সাইডকে আমরা দুই পাশে আনতে চাই, তাহলে লো ভোল্টেজ সাইডের পাশে থেকে স্কোয়ার দ্বারা গুণ করে তো আমরা হাই ভোল্টেজ সাইড আনতে হবে। এই সূত্র তো আর মনে করে আজকের না, এগুলো তো আর আগের, জাস্ট প্রুফ করে দিলাম আমরা আর কি। বুঝতে পারছেন না, বুঝেন? আরে বুঝছো, এত কিছু মনে রাখার দরকার আছে, দরকার নেই। আমরা বলবো যে এক পাশের যে বেজ ইম্পিডেন্সকে আপনি যদি আরেক পাশে আনতে চান, তাহলে ওই যে যদি এ পাশ থেকে এ পাশে আনি, তাহলে n1/n2 এর হোল স্কয়ার দ্বারা গুণ করতে হবে। আর আমি দুই পাশে যাই, তাহলে কি হবে, n2/n1 এর হোল স্কয়ার দ্বারা গুণ করতে হবে। পারবেন তো নাকি? রেফারিং, জাস্ট রেফারিং, ঠিক আছে? বুঝতে পারছেন না, বুঝেন? তাহলে এখান থেকে আমরা আরেকটা মানে আরেকভাবে বলতে পারি, ইম্পিডেন্সের ক্ষেত্রে তো আমরা এরকম লিখতেই পারি, তাই না? আমরা ওই যে বলতাম না যে জেড ইকুইভ্যালেন্ট, কিন্তু একই তো কথা নাকি, মানে জিনিস একই না, একটা আছে বেজ ইম্পিডেন্স, একটা আছে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, কথা কি বুঝছেন? জেড ইকুইভ্যালেন্ট মনে করেন কোন সাইডের, এইচবি সাইডের। আমি যদি জেড ইকুইভ্যালেন্ট কি বলতে পারি বলেন, এলবি সাইড বলতে পারি না, বলতে পারতেন নাকি? তাহলে এই দুটো হচ্ছে আমার সেই, আপাতত একটু মনে রাখেন, খুবই ইম্পর্টেন্ট আর কি। আমি এটাকে বক্স করে দিই, বুঝতে পারছেন নাকি? রেফারিং, যে আমি যদি এক পাশ থেকে আরেক পাশে নেই, তাহলে কি টার্ন রেশিওর স্কয়ার দ্বারা কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে আর কি। বুঝতে পেরেছেন তো? ঠিক আছে। তাহলে ভাই এতক্ষণ ধরে আমি বেজ ইম্পিডেন্স নিয়ে পড়াশোনা করলাম, এইবার আমরা চলে আসবো পার ইউনিট ইম্পিডেন্স। বুঝতে পারছেন? পার ইউনিট কি বলেন, বেশি টাইম লাগবে না, প্রায় শেষ, কারণ আমাদের ইকুয়েশন ম্যাথমেটিক্স তো, ম্যাথমেটিক্যালি পার ইউনিট, এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবেন। পার ইউনিট ইম্পিডেন্স না, তাহলে জেড আমরা কোন পার ইউনিট বলতে পারি, তাহলে জেড পার ইউনিট কে আমরা যদি বের করতে, উপরে কি বলেন, অ্যাকচুয়াল জেড ডিভাইডেড বাই কি বলেন, বেজ ইম্পিডেন্স, অ্যাকচুয়াল জেড বাই কি, বেজ, ঠিক না? দেখুন তো, বলো তো অ্যাকচুয়াল জেড মানে কি, আমার কাছে আছে কি জেড ইকুইভ্যালেন্ট অ্যাকচুয়াল, কথা বোঝেন নাই? জেড ইকুইভ্যালেন্ট তো আমার অ্যাকচুয়াল ইম্পিডেন্স, কথা বোঝেন নাই? আমি যখন এখানে ইকুইভ্যালেন্ট মডেল আঁকাই, তাই না, না জানি এখানে পাবো কিনা, আমরা যখন মডেল আঁকাইছিলাম, হ্যাঁ এই দেখো এদিকে, ধরো হ্যাঁ এইটাই চিন্তা করেন, আমি যদি এখানকার ইম্পিডেন্স বের করতে চাই, এই ট্রান্সফরমারের ইম্পিডেন্স বের করতে, তাহলে মানে কি সবগুলাকে এক পাশে নিয়ে গিয়ে তারপর তো বলতে হবে এই সাইডের সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স, তাই কি না? হয় আপনি এটাকে পেশে আনবেন, আনবেন, তাহলে এই পেশে আনলে কি জেড ইকুইভ্যালেন্ট হবে না? এই পাশে তো জেড অন ছিল, আর এরপর জেড টু কে রেফার করে আনতে হবে, তাহলে জেড টু ইন্টু n1/n2 হোল স্কোয়ার, তাহলে পেশের মান ভ্যালু আমরা সমতুল্য ভ্যালু পাবো আর কি। তখন ওই দুটো যোগ করলে আমরা জেড অন প্লাস ওই জেড টু রেফার ভার্সন, ওই দুটো যোগ করলে জেড ইকুইভ্যালেন্ট পাবো। সেটা হতে পারে জেড ইকুইভ্যালেন্ট এইচবি সাইড, সেটা হতে পারে জেড ইকুইভ্যালেন্ট এলবি সাইড, সেটা তোমার ব্যাপার স্যাপার আর কি। বুঝতে পারছেন জানি? তাহলে এটা তো অ্যাকচুয়াল ভ্যালু, এটা কি ভ্যালু বলো, অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে উপরে বসবে কি বলো, অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল জেড। তাহলে আর অ্যাকচুয়াল জেড বলতে আমরা কি বুঝি, জেড ইকুইভ্যালেন্ট, জেড ইকুইভ্যালেন্ট ধরে নিলাম যে এইচবি সাইড বসাচ্ছেন আপনি, আর নিচে কি বেজ ইম্পিডেন্স, তাহলে কি জেড বেজ কোন সাইডের বলো, কেন লো ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাইড, ঠিক না? বুঝতে পারছেন নাকি, বুঝেন নাই? তার মানে আপনি এখানে এই জেড পার ইউনিট এরকম তো বুঝতে পারছেন নাকি, ক্লিয়ার তো? আচ্ছা, জেড পার ইউনিট যেটা বের করলেন, এটা কোন সাইডের জেড পার ইউনিট বের করলেন, হাই ভোল্টেজ সাইডের পার ইউনিট ইম্পিডেন্স বের করলেন। হাই ভোল্টেজ সাইডের পার ইউনিট ইম্পিডেন্স কিভাবে পাইছেন, হাই ভোল্টেজ সাইডের অ্যাকচুয়াল ইম্পিডেন্সকে আপনি হাই ভোল্টেজ সাইডের বেজ ইম্পিডেন্স দিয়ে ভাগ দিয়েছেন। পারবেন তো নাকি, পারবেন না? আচ্ছা, এবার দেখুন তো, আপনাকে যেরকম বলা হয় যে ভাই জেড পার ইউনিট এলবি সাইড, তাহলে আপনি কি বলবেন বলেন, উপরে কি বলেন অ্যাকচুয়াল জেড, নিচে কি বলেন বেজ ইম্পিডেন্স। এখন দেখেন আপনি এই জেড পার ইউনিট বের করছেন কোন সাইডের, এলবি সাইডের, তাহলে এখানে কি জেড ইকুইভ্যালেন্ট এলবি সাইডের বেজ ইম্পিডেন্স, সেটা কোন সাইডের বলেন, না না কেন হয় লো ভোল্টেজ সাইডে, সবকিছু লো ভোল্টেজ। বুঝতে পারছেন নাকি, বুঝলেন? এখন আমার দাবি হচ্ছে ভাই এর মানও যা হবে এর মানও তাই হবে, অর্থাৎ পার ইউনিট ইম্পিডেন্স সেটা হাই ভোল্টেজ সাইডেও যা হবে
পার ইউনিট ইম্পিডেন্স লো ভোল্টেজ সাইডে তাই হবে। মানতে যদি কষ্ট হয় দেখেন, আপনি প্রুভ করে দিচ্ছি। দেখেন আপনি জেড ইকুইভ্যালেন্ট হাই ভোল্টেজ সাইড না, তাহলে জেড ইকুইভ্যালেন্ট হাই ভোল্টেজ সাইডকে আপনি কি বলতে পারেন বলেন? এ স্কোয়ার ইন্টু জেড ইকুইভ্যালেন্ট কোন সাইড বলেন? লো ভোল্টেজ সাইড। জেড বেজ হাই ভোল্টেজ সাইডের ইকুয়ালটা আপনি কি বলতে পারেন? এ স্কোয়ার ইন্টু জেড বেজ, সরি জেড বেজ কোন সাইডে বলেন? তাহলে স্কোয়ার সে কেটে গেল। তাহলে এইটা, এই যে যেটা পেলাম বলেন তো, এইটা মানে কি? জেড ইকুইভ্যালেন্ট এলভি সাইড, জেড বেজ এলভি সাইড, জেড ইকুইভ্যালেন্ট এলভি সাইড, জেড বেজ এলভি সাইড, সেটা আমরা কি বলতে পারি? পার ইউনিট ইম্পিডেন্স কোন সাইডে? লো ভোল্টেজ সাইডে। তাহলে এটা মানে কি বলেন? পার ইউনিট ইম্পিডেন্স লো ভোল্টেজ সাইডে। অর্থাৎ আমরা বলতে পারি ভাই পার ইউনিট ইম্পিডেন্স এমন একটা ইম্পিডেন্স সেটা হাই ভোল্টেজ সাইডে যা হবে, পার ইউনিট ইম্পিডেন্স সেটা লো ভোল্টেজ সাইডেও শোনা হবে। শোনেন, এটাই হচ্ছে সব থেকে বিগ অ্যাডভান্টেজ। আপনি বলবেন ভাই কিভাবে? পার ইউনিট সিস্টেমের সব থেকে বড় সাফল্য সেই জায়গায়, এইটার জন্যই পার ইউনিট সিস্টেম ব্যবহার করা হয়। আপনি দেখেন, চিন্তা করেন, আপনি এইখানে যে ট্রান্সফরমার ধরেন গিয়ে একটা দেখালাম, এটা আবার যাবো ফেরোর কাছে। দেখেন এটা তো ট্রান্সফরমার নাকি? এইটা দেখি না? তাহলে দেখেন তো, আপনি যখন এটাকে সেকেন্ডারি সাইডে নেবেন তখন আপনি কি এখানে একটা জেড ইকুইভ্যালেন্ট পাবেন? ডাবল প্রাইম দিলাম, সব কোন সাইডে আছে? ধর জেড ইকুইভ্যালেন্ট 2 সব সেকেন্ডারি সাইডে আছে। তাহলে এইটাকে যখন আমি এই পাশে নিয়ে যাব তখন জেড ইকুইভ্যালেন্ট 2 এর মান একরকম হবে। আবার যখন এটাকে আমি এই পাশে নিয়ে আসবো, জেড ইকুইভ্যালেন্ট কোন সাইডের? প্রাইমারি সাইডের। তাহলে এটা যখন এই পাশে আসবে তখন এই দুটো যোগ করার পর জেড ইকুইভ্যালেন্ট 1 এর এক ধরনের মান আসবে। এটাকে যখন এই পাশে নিয়ে জেড ইকুইভ্যালেন্ট 2 বের করব তখন আরেক ধরনের মান আসবে। তার মানে দুই সাইডের রেফার করলে দুই ধরনের মান পাচ্ছি। কিন্তু পার ইউনিট সিস্টেমে তুমি এটাকে প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইডে নাও, সেকেন্ডারি সাইড থেকে প্রাইমারি সাইডে নাও, নেওয়ার পরে পার ইউনিট ইম্পিডেন্স দুই সাইডই সমান আসবে। সুতরাং সুবিধা কি? রেফার করা লাগবে না। রেফার করা লাগবে না। আপনি এক সাইডের ইম্পিডেন্স বের করতে পারলেই আপনি এই সাইডের ইম্পিডেন্স বলে দিতে পারবেন যে ভাই এইটার পার ইউনিট যাবে, এটার পার ইউনিট থাকবে। বুঝতে পারছেন নাকি সুবিধা কোথায়? কিন্তু অ্যাকচুয়াল ইম্পিডেন্স যদি আপনি ব্যবহার করেন, পার ইউনিট ইম্পিডেন্স না রেখে আপনি যদি অ্যাকচুয়াল ইম্পিডেন্স ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি বলতে পারতেছেন না যে এটার মান এই আর এর মান কি সমান হবে। কিন্তু পার ইউনিট ইম্পিডেন্স যদি ব্যবহার করো তখন তুমি কি করতে পারবা? বলতে পারবা যে ভাই এখানেও যা এখানেও কি ইম্পিডেন্সের মান সমান। এটা হচ্ছে বিগেস্ট অ্যাডভান্টেজ অফ পার ইউনিট সিস্টেম। এই জন্য হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য আর কি যাতে রেফারিং ঝামেলা কি করতে পারি, এড়াই চলতে পারি, এই জন্য কি বলে পার ইউনিট সিস্টেম সব থেকে বেশি ইফেক্টিভ। বুঝতে পারছেন? তাহলে সেই জন্য লেখা আছে বিগেস্ট অ্যাডভান্টেজ অফ পার ইউনিট সিস্টেম। লেখেন আমি যেভাবে লিখছি, বিগেস্ট পার ইউনিট কম্পিউটেশন বলতে পারেন, যাই খুশি বলেন। এবার আমরা পাওয়ার সিস্টেম পড়তেছি, বুঝতে পারছেন? ভেতরে এই আজকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সব সিমুলেশন করা হলো, এই আর কি। এখন আপনি কেবল পাওয়ার সিস্টেম? জি। এতদিন করেনি? না না, ব্যাপারটা অন্য জিনিস। তবে আজকে দেখলাম, আজকে বিকালে আসছিল তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখলাম, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে আঁকায়, সিঙ্গেল লাইন ডায়াগ্রামের প্রত্যেকটার জিনিসগুলা কিভাবে কি করে, হ্যাঁ এগুলো সব দেখছি, দেখে তারপর গেছি। তারপর তো ইলেকট্রনিক্স আর আমি তো কিছু পারি না, তাই কি না? বুঝছেন নাকি? বোঝেন না? তারপরও ওটা সাপ রয়ে গেছে না, সিল তো আছে। আমি ইলেকট্রনিক্স এর এত মেকআপ দিয়ে হবে না, আমি এমনি দেন। তাহলে বুঝতে পারছেন কি? বোঝেন? তাহলে এটা দেখলাম কি পার ইউনিট ইম্পিডেন্স দেখলাম, বুঝতে পারছেন? তাহলে মাইন্ড করবেন। এখন দেখবো পার ইউনিট রেজিস্ট্যান্স। পার ইউনিট ইম্পিডেন্স দেখলাম, এখন দেখবো কি পার ইউনিট রেজিস্ট্যান্স। মন খারাপ করবেন আপনারা? শুনেন, এখন যে দুটো ফর্মুলা লিখবো এই দুটো আপনাদের সরাসরি ম্যাথে লাগবে, একদম সরাসরি ফর্মুলাতে অ্যাপ্লাই করব। তাহলে 2 নাম্বার টপিকে আছে হচ্ছে কি বলেন? পার ইউনিট রেজিস্ট্যান্স। বুঝতে পেরেছেন? পার ইউনিট রেজিস্ট্যান্স। তাহলে আমরা ওখানে বলছিলাম যে পার ইউনিট ইম্পিডেন্স, সেটাকে বলছিলাম কি জেড পার ইউনিট, তাই কি? বুঝতে পারছেন? আচ্ছা, এই জেড পার ইউনিটকে যখন যদি 100 দ্বারা গুণ করি তাহলে সেটা কি শতকরা ইম্পিডেন্স চলে গেল? কথা বুঝেন? শতকরা ইম্পিডেন্স তোমাদের বইতে এরকম হাজার হাজার বার লেখা,
শতকরা ইম্পিডেন্স, শতকরা রেজিস্ট্যান্স, বুঝতে পারছেন না কি? শতকরা ইম্পিডেন্স মানে অ্যাকচুয়ালি জেড পার ইউনিট, অ্যাকচুয়াল জেড কে বেজ ইম্পিডেন্স দিয়ে ভাগ দিয়ে আপনার এই মানটা বের করছেন, বুঝতে পারছেন? সেটা হবে 100% দিব। ক্লিয়ার? হ্যাঁ, 100 দিয়ে গুণ করলে শতকরা এত পার্সেন্ট, শতকরা ইম্পিডেন্স এত পার্সেন্ট। সরাসরি লেখা স্বাভাবিক প্যারামিটার থেকে এসে এটা গুণের সাহায্যে হ্যাঁ, প্রকাশ করে দেওয়া যায়। এখানে আর পার ইউনিট এভাবে বলতে পারি, তাই না? তাহলে আর পার ইউনিটকে যখন 100 দ্বারা গুণ করব তখন তার নাম কি হয়ে যাবে? শতকরা রেজিস্ট্যান্স, বুঝতে পারছেন? আগে শতকরা ইম্পিডেন্স বের করছি, এখন কি শতকরা রেজিস্ট্যান্স আমরা বের করব। এগুলোকে লিখে দিব, বলাবো না একটু? না, প্রবলেম কি আমাদের বইতে শতকরা লেখা আর আমরা করাচ্ছি পার ইউনিট, হ্যাঁ, তো অনেকে গোলায় ফেলে আর কি। তো যাই হোক, আমরা জেড পার ইউনিটকে যখন কি দ্বারা গুণ করবো বলো? 100% দ্বারা গুণ করবো, 100% তখন ওই ভ্যালুটা কি হবে বলো? শতকরা শতকরা যেকোনো কিছু শতকরা 100% ইম্পিডেন্স, বুঝতে পারছেন? পার ইউনিট রেজিস্ট্যান্স, তাই কিনা? তাহলে দেখি আমরা পার ইউনিট রেজিস্ট্যান্স বের করতে পারি কিনা। আর পার ইউনিট, তাই কিনা? এরকম বলতে পারি? আচ্ছা, আর পার ইউনিটটাকে আমরা তাহলে কি বলতে পারি বলো? আর পার ইউনিটটা কি বলতে পারি? অ্যাকচুয়াল আর, তাই কিনা, ডিভাইডেড বাই কি বলো? বেজ আর। বুঝেন নাই নাকি? অ্যাকচুয়াল আর আর কি বেজ আর। তাহলে অ্যাকচুয়াল আর মানে কি বলো? শুধু আর ইকুইভ্যালেন্ট, তাই না? আগের বার তো ইম্পিডেন্স নিয়ে কাজ করতেছিলাম, তাহলে এই জন্য আর আর এক্স এর কম্বিনেশন সবগুলো নেব, কিন্তু এবার তো আমি কি রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতেছি, তাহলে শুধু আর ওয়ান প্লাস আর টু রেফার্ড ভার্সন, আর ইকুইভ্যালেন্ট, বুঝতে পারছেন? আগের বার জেড ইকুইভ্যালেন্ট, এবার কি বলো? আর ইকুইভ্যালেন্ট। অ্যাকচুয়াল আর মানে কি বলো? আর ইকুইভ্যালেন্ট, বুঝতে পারছেন? আর ইকুইভ্যালেন্ট। এখন এটা হইতে পারে কি বলো? এইচবি সাইডের। এটা হইতে পারে কি বলো? আর ইকুইভ্যালেন্ট কোন সাইডের? এলবি সাইডের, বুঝতে পারছেন না? সরি 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 উফ, বেস বেস বেস, সরি, হ্যাঁ বেস, তাই না? এখন দেখেন, এখন একটা কথা হচ্ছে যে দেখেন, আপনি তো আর আর ইকুইভ্যালেন্ট কোন সাইড লিখলেন? হাই ভোল্টেজ সাইড লিখলেন, আর এখানে কি বেস আর না? আচ্ছা দেখেন, এখন আর দেখেন এখানে একটা ভুল করে ফেলতেছি আমরা, এখানে বেজ রেজিস্ট্যান্স না, বেজ ইম্পিডেন্স। এখন আপনি বলতে পারেন ভাই আপনি এটা কিভাবে হলো? এটা তো হচ্ছে ছিল না, কারণ অ্যাকচুয়াল আর বাই বেজ আর, বেজ রেজিস্ট্যান্স। কিন্তু দেখেন তো ভাই, আমাদের কাছে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি কয়টা আছে? চারটা। তাহলে চারটা ভিতর থেকে তো চুজ করতে হবে নাকি? বেজ ভ্যালুতে চারটাই আমরা পাবো, বেজ ভ্যালুতে আর কোনো কিছু পাবো না। তাহলে এখান থেকে দেখো তো, মানে রেজিস্ট্যান্স ইম্পিডেন্স ক্যাটাগরিতে বেজ কোনটা নেওয়া যেতে পারে? কারেন্ট নেবো না, ভোল্টেজ নেবো না, পাওয়ার নেবো না, তাহলে বেজ ইম্পিডেন্স নেবো, বুঝতে পারছেন না? বুঝুন, ক্লিয়ার তো নাকি? সুতরাং আমি এখানে বেজ আর বসানো উচিত ছিল, কিন্তু বেজ আর তো আমি জানি না ভাই, আমি বেজ ইম্পিডেন্স জানি, তাহলে বেজ ইম্পিডেন্স বসাবো, বুঝতে পারছেন নাকি? বুঝেন না? তাহলে এখানে কি বসে বলেন? জেড বেজ, সেটা কোন সাইডে বলেন? হাই ভোল্টেজ সাইডের, বুঝতে পারছেন? আবার এইটা ইকুয়াল টু কি লিখতে পারি বলো? আমি যখন এই আর ইকুইভ্যালেন্টটাকে কি চিন্তা করতে পারি? আর ইকুইভ্যালেন্ট অফ এলভি সাইড বলতে পারি তো নাকি? এ স্কয়ার ইনটু আর ইকুইভ্যালেন্ট অফ এলভি সাইড। এখানে আমরা কি বলতে পারি বলো? এ স্কয়ার ইনটু জেড বেজ ইনটু কি বলেন? এলভি সাইড। তাহলে বললাম না, এই যে রেজিস্ট্যান্স যে পার ইউনিট, সেটা দেখো তো, এইটা মানে আমরা কি বলতে পারি? আর পার ইউনিট কোন সাইডের বলো? এইচবি সাইডের। এটাকে আমরা কি বলতে পারি বলো? আর পার ইউনিট এলভি সাইড, কারণ এ স্কয়ার কি হবে না? কেটে যাবে না? তাহলে এই দুটো মান কি বলো? সমান না? তাহলে বলছিলাম না যে পার ইউনিট সিস্টেমে ইম্পিডেন্সও সমান হবে। পার ইউনিট সিস্টেমে হাই ভোল্টেজ সাইড বলো, লো ভোল্টেজ সাইড বলো, দুই সাইডে পার ইউনিট রেজিস্ট্যান্স কি সমান? দুই সাইডে পার ইউনিট রেজিস্ট্যান্সের মান কি সমান? বুঝতে পারছেন তো? আচ্ছা, ক্লিয়ার তো নাকি? তার মানে আমরা বলতে পারি আর পার ইউনিট এইচবি সাইড ইকুয়াল টু বলতে পারি আর পার ইউনিট কোন সাইড বলো? এলবি সাইড। এটা তো বলতেই পারি, কিন্তু ভাই আমার তো ক্যালকুলেশন করা শিখতে হবে, আমার তো এগুলো জানে লাভ নাই, আমার তো আর পার ইউনিট বের করা লাগবে, তাই না? তাহলে আর পার ইউনিট আমরা এভাবে বের করতে পারি। তাহলে আর পার ইউনিট ইকুয়াল টু কি বলতে পারি বলো? ইন জেনারেলি আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই জেড বেস, ঠিক না? বলতে পারি কিনা?
তাহলে আর পার ইউনিট আমরা তো আর ইকুইভ্যালেন্ট বাই আমরা কি বলতে পারি জেড বেস। আর আলাদাভাবে এইচভি এলভি লেখার দরকার নেই, কেন? কারণ আমরা জানি পার ইউনিট রেজিস্ট্যান্স এইচভি সাইডে যা এলভি সাইডে কি, কিন্তু আর ইকুইভ্যালেন্ট এইচভি সাইডে একরকম, আর ইকুইভ্যালেন্ট এলভি সাইডে আরেকরকম। তো এই সুবিধার জন্য কি আনছে আমরা আর পার ইউনিট করতেছি ইকুইভ্যালেন্ট বাই জেড বেস বলতে পারি। এখন দেখুন তো আমরা তো ক্যালকুলেশন করা লাগবে নাকি, আর আমরা তো জেনে লাভ আছে, আমরা তো আর পার ইউনিট বের করতে হবে। তাহলে আর পার ইউনিট বের করার জন্য আমার কি লাগবে বলো, আর ইকুইভ্যালেন্ট লাগবে আর কি লাগবে, জেড বেস লাগবে। বুঝতে পারছেন? এখন মজার বিষয় হচ্ছে যে আমার তো জানা কোনটা কোনটা জানা হচ্ছে, কোনটা কোনটা বলো, ভি বেস জানা আর এস জানা। ওইগুলো দিয়ে তো আমার এখানে কাজ কি হচ্ছে বলো, ওইগুলো দিয়ে কাজ হবে? ওইগুলো দিয়ে কিন্তু কাজ আমি হচ্ছে না, যে আর পার ইউনিট বের করতে পারতেছি না। জেড বেস বের করতে পারবা, তাও এই দুটো ব্যবহার করে বের করা লাগবে। বুঝতে পারছেন? তাহলে আমরা চাচ্ছি যে যাই কিছু বের করি না কেন, আমরা এই ভি বেস আর এস এর ভেতর যে দুটো ভ্যালু জানি আর কি, এই দুটো দিয়ে সব কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। বুঝতে পারছেন? তাহলে দেখেন, সেটা করার জন্য আমরা কাজ করতে পারি, এখানে আই বেস দ্বারা গুণ করতে পারি, এখানে আমরা আই বেস দ্বারা গুণ করতে পারি, বলেন? বুঝতে পারছেন নাকি? কাটাকাটি করলে যা তাই, আগে এইটুক ছিল আর ইকুইভ্যালেন্ট বাই জেড বেস, পরে গুণ করে দিলাম আই বেস দ্বারা। আর দেখেন তো এইটাকে আমরা এরকম বলতে পারি আর ইকুইভ্যালেন্ট, এটাকে আমরা আই রেটেড বলতে পারি, পারি কিনা বলেন? আর ইকুইভ্যালেন্ট এটা আই রেটেড বলতে পারি, আমি পারি কিনা বলো? আচ্ছা, আর এই জেড যদি আমরা জেড বেস ইনটু আই রেটেড বলতে পারি, বলতেছিলাম না যে বেস কারেন্টটা যদি আমরা কি চুজ করি, আমরা রেটেড কারেন্ট চুজ করি, তাই না? কারণ কেন? কারণ এসটাও যদি বেস ভ্যালু চুজ করি, ভিটাও যদি বেস ভ্যালু চুজ করি, তাহলে আইটা আই বেসটা কি বলো, আই রেটেড না? আই বেসের পরিবর্তে ক্যারেক্টার বসাতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে তো নাকি? আচ্ছা, এই যে দেখুন তো এবার এটাকে আমরা কি বলতে পারি, আর ইকুইভ্যালেন্ট ইনটু কি আই রেটেড না? আচ্ছা, এইটাকে আমরা বলতে পারি যে ভি রেটেড আই রেটেড ইনটু আর ইকুইভ্যালেন্ট থাকলো এটা, আর ভি রেটেড ইকুয়াল টু কি আই রেটেড ইনটু জেড বেস। বুঝতে পারছেন নাকি? বুঝেন না? কারণ যেহেতু আমি সবকিছু রেটেড চিন্তা করতেছি, তাহলে জেড বেসটাও কি জেড রেটেড, জেড বেসটা কি জেড রেটেড, তাহলে জেড রেটেড ইনটু আই রেটেড মানে কি ভি রেটেড, তাহলে ভি ইকুয়াল টু আই জেড, তাই কি না? ভি ইকুয়াল টু আই জেড না, ভি রেটেড বলতে পারি তো। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, আমরা আই রেটেড দ্বারা আবার গুণ করবো, কি গুণ করবো? আই রেটেড দ্বারা আবার গুণ করবো, তাহলে কি হবে? আর ইকুইভ্যালেন্ট ইনটু আই রেটেড এর কি বলে স্কয়ারস ডিভাইডেড বাই ভি রেটেড ইনটু কি বলে আই রেটেড। আচ্ছা, দেখুন তো এই জিনিসটা দেখে আপনার পরিচিত লাগে, আই স্কয়ার ইনটু আর ইকুইভ্যালেন্ট। এইটাকে আমরা কি বলতে পারি? ফুল লোড কপার লস। বুঝেন নাই? ফুল লোড কপার লস, ক্লিয়ার? আর নিচে ভি রেটেড ইনটু আই রেটেড, এটাকে আমরা কি বলতে পারি? এস রেটেড আই স্কয়ার আর ইকুইভ্যালেন্ট মানে শুধু এই জায়গাটা। বুঝতে পারছেন কোন জায়গাটা বলেন তো? এই আর আর এই আর এক পাশে এনে কারেন্টের স্কয়ার দ্বারা গুণ করে যোগ করলাম, তাহলে এটা কি কপার লস, এটা কপার লস না? তাহলে এটা কি ফুল লোড কপার লস, আর নিচে কি বলে এস রেটেড। তার মানে আমরা তোমাকে যদি বলে আর পার ইউনিট বের করো, তোমাকে কি বললো বলো? আর পার ইউনিট বের করো, তখন তুমি কি করবে বলো? ফুল লোড কপার লসকে এস রেটেড দ্বারা ভাগ দিলে তুমি কি পেয়ে যাবে বলো? রেজিস্ট্যান্স, পার ইউনিট রেজিস্ট্যান্স পেয়ে যাবা। বুঝেন না আপনারা? কথা বুঝেন না? মাইন্ড করলেন? কি বলছি বলেন তো? যদি তোমাকে কি বের করতে বলো বলো? আর পার ইউনিট বের করতে বলে, তাহলে কি করবা বলো তুমি? এইটা মানে কি উপরে কি উপরে বসাবে কি বলো? ফুল লোড কপার লসকে আমি যদি এস রেটেড দিয়ে ভাগ করে দেই, তাহলে তুমি কি পার ইউনিট রেজিস্ট্যান্স পেয়ে যাবা। আর তারে 100 দ্বারা গুণ করলে তুমি কি পেয়ে যাবা? শতকরা রেজিস্ট্যান্স। শতকরা কি পাবে? রেজিস্ট্যান্স, তাই কি না? বুঝতে পারছেন তো? তাহলে এই একটা প্রসেস আর কি। আচ্ছা, মানে শুরুতে কিছু আমি রিভিউ করে দেখবার, আর পার ইউনিট সমান আর ইকুইভ্যালেন্ট বাই জেড বেস ছিল,
আর বেজ নিতে পারি না, কারণ আর বেজ আমার কোয়ান্টিটি না, জেড বেজ আমার কোয়ান্টিটি। বুঝতে পারছেন? পরে একে আই বেজ দ্বারা গুণ করলাম উপরে নিচে, আই বেজটাকে আই রেটেড ধরতে পারি, কারণ সবকিছু রেটেড ধরতেছি, তাহলে আই বেজটাও কি বলো আই রেটেড এর সমান। ঠিক আছে, তাহলে আই রেটেড ইন্টু আর ইকুইভ্যালেন্ট থাকলো, এটা তো ভি, আই ইন্টু জেড, তাহলে ভি রেটেড বলতে পারি, আই ইন্টু জেড সেটাকে আমরা কি ভি রেটেড বলতে পারি কি না, ভি রেটেড বলতে পারি, ইকুয়াল টু আমরা আবার দ্বারা তাকে আই রেটেড দ্বারা উপরে নিচে গুণ দিলাম। আমি যদি আবার আই রেটেড দ্বারা গুণ করি তাহলে উপরে কি হবে, আর ইকুইভ্যালেন্ট আই স্কোয়ার আই রেটেড আর ভি রেটেড ইন্টু আই রেটেড। তাহলে এইটা মানে কি বলো ফুল লোড কপার লস, এইটা মানে বলো কি এস রেটেড। তাহলে আমরা আর ইকুইভ্যালেন্ট পাবো যদি ফুল লোড কপার লস কে আমি যদি কি এস রেটেড দ্বারা ভাগ দিই, আর পার ইউনিট পেয়ে যাবো, পার ইউনিট রেজিস্ট্যান্স পাবো। ঠিক আছে, এবং দেখেন তো এটাকে আমরা এরকম বলতে পারি, দেখেন তো এদিকে এটাকে এরকম বলতে পারি কিনা, এটা কি ভোল্টেজ ড্রপ না, আই রেটেড ইনটু আর ইকুইভ্যালেন্ট, কোন জায়গার ভোল্টেজ ড্রপ বলেন তো? এই জায়গার একটা কি হবে বলেন, ভোল্টেজ ড্রপ হবে। এই জায়গা একটা কি হবে বলেন, ভোল্টেজ ড্রপ হবে। বুঝতে পারছেন? তাহলে এই দুটাকে যখন এই পাশে আনবো তখন কি মোট ভোল্টেজ ড্রপ পাবো না? বুঝতে পারছেন? কিন্তু এই ভোল্টেজ ড্রপ কার অ্যাক্রসে হচ্ছে, আর ইকুইভ্যালেন্টের অ্যাক্রসে হচ্ছে, মানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হচ্ছে। যখন এই পাশে আনবো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হচ্ছে না, তাহলে এই যে আই রেটেড ইনটু আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। কার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ? রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি বলেন ভোল্টেজ ড্রপ। বুঝতে পারছেন? এবং তাকে আমি ভাগ দিচ্ছি কি রেটেড ভোল্টেজ দিয়ে ভাগ দিচ্ছি। বুঝতে পারছেন? তাহলে এইটা উপরেরটা কি বলো ভোল্টেজ ড্রপ বলতে পারি, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস, কার অ্যাক্রসে বলেন অ্যাক্রস দা রেজিস্ট্যান্স। আর তাকে যদি ভি রেটেড দ্বারা ভাগ করি তাহলে সেটা হয়ে যাবে পার ইউনিট ভোল্টেজ ড্রপ। মূলত এইটা কি বলো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দা কি বলেন রেজিস্ট্যান্স, তাই কি না? আর আর ভোল্টেজ দ্বারা ভাগ করে দিলে কি হবে সেটা পার ইউনিট হয়ে যাবে, মানে প্রতি এককে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দা রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে এইটা নাম বলতে পারি। তাহলে কখনো কখনো আর পার ইউনিট না বলে এরকম বলতে পারে আর কি, পার ইউনিট ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দা রেজিস্ট্যান্স। আর পার ইউনিট ক্যালকুলেশন করব কি দিয়ে বলো, ক্যালকুলেশন করবো কিন্তু এটা দিয়ে। বুঝতে পারছেন? মানে আর পার ইউনিটের মান বের করবো কিন্তু কোন ভাবে, মানে ফুল লোড কপার লস বাই এস রেটেড। বুঝতে পারছেন নাকি বুঝেন না? এখন দেখেন এই যে মানে এখন এই পার ভোল্টেজ দ্বারা ভাগ দিলে কেন মানে ভাগ হবে, মানে ব্যাপারটা হচ্ছে কিরকম, যেমন আমরা এখানে কজন আছি বলো, 5 জন আছি। এই 5 জন ধরো আম করে দিকে, ঝড়ের সিজন বৃষ্টির সিজন আম করে দিকে, ঠিক না? তাহলে সবাই মিলে মনে করো যে 20টা আম করাইছি আর কি আমরা, তাহলে এটা হচ্ছে 20টা আম। বুঝতে পারছেন? কয়টা আম বলেন 20টা। এখন সবাই তো আসলে তাহলে ভাগ দিলে কত হবে, জন প্রতি কয়টা করাইছে, 4টা করে 4-5টা করি, জন প্রতি 5টা করে 4টা করে আম কুড়াইছে। মনে করো আমি তো চোখে কম দেখি, তাই না? তাহলে আমি আম তো ভালো কুড়াইতে পারবো না, তাহলে আমি 3টা কুড়াইছি। তোমরা 3 জন মনে করো চশমা পড়ো না, তাহলে তোমরা 3 জনের কি আম 6টা কুড়াইছো, তোমরা ধরো 3 জনের 6টা করে কুড়াইছো, 18টা বা তাহলে 308 বেশি হয়েছে, তাই না? আর আপনারও 5। হ্যাঁ বোঝেন কথা, আমি 3টা করেছি, তাই না? মোটা আম করেছি 20টা করে না, 4টা করে, ধরো তোমরা 5টা করে করাইছো, তাহলে 3-5 কত 15, আমি কয়টা 3টা 18টা। 3 জন আমাকে আমার চেয়ে কম দেখে, তাহলে কি 2টা করেছে না? কথা বোঝেন? এখন আমি যদি বলি যে জন প্রতি মানে গড়ে আসলে কয়টা আম করাইছে, তাহলে কি সবগুলাকে যোগ করব, তাকে মোট কয়জন ছিলাম তাই দিয়ে ভাগ দেবো, তাই কি না? তাহলে আমরা কি জন প্রতি কয়টা পাই সেটা পেয়ে যাবো না? তাহলে মোট ভোল্টেজ দ্বারা যখন রেটেড ভোল্টেজ দ্বারা ভাগ দেবো তখন আসলে পার ইউনিট প্রতি এককের জন্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দা রেজিস্ট্যান্স, মানে এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ, মোট ভোল্টেজ ড্রপ। যখন আমি তাকে মোট ভোল্টেজ দ্বারা ভাগ দেবো তাহলে প্রতি এককে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দা রেজিস্ট্যান্স। বুঝতে পারছেন নাকি? বুঝেন? ক্যালকুলেশন করবে এবার। হ্যাঁ বুঝেন? কোথায় দেওয়া আছে? এই যে এই পর্যন্ত। আচ্ছা নেন তাহলে, বুঝতে পারছেন নাকি? তাহলে পার ইউনিট রেজিস্ট্যান্স গেল, আমি তো ভাই পার ইউনিট ইম্পিডেন্স শিখলাম, পার ইউনিট রেজিস্ট্যান্স শিখলাম, বাকি আছে কি বলে পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স। কথা বুঝি? পার ইউনিট কি বলেন? রিঅ্যাক্ট্যান্স। পার ইউনিট কি বলেন? শুনুন আমি বলি, আপনার এত কিছু মনে রাখবেন না, বুঝছেন? আপনার কোনটা মনে রাখবেন বলেন তো? শুধু
এই যে এটা ওইগুলো মনে রাখা লাগবে না। আর পার ইউনিট কিভাবে ক্যালকুলেশন করে, ফুল লোড কপার লসকে আপনি কি দ্বারা ভাগ দেবেন বলুন, এস রেটেড দ্বারা ভাগ দিবেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন বলুন। এবং এইগুলোই লাগবে, এছাড়া কাছে লাগবে না। হ্যাঁ, ও দরকার নেই, কিছু মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবেন যে অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু, এই আর কি, এছাড়া কিছু মনে রাখার দরকার নেই। এখানে কি বলেন, পার ইউনিট রিঅ্যাকট্যান্স না, তাহলে পার ইউনিট রিঅ্যাকট্যান্স বলতে আমরা কি বুঝি, এক্স পার ইউনিট। তাহলে এক্স পার ইউনিট মানে কি, অ্যাকচুয়াল এক্স ডিভাইডেড বাই বেস এক্স। তো হয় না, বেস এক্স কি হয়, বেস জেড ইম্পিডেন্স হয়, কারণ আমার তো কোয়ান্টিটি কয়টা বলো, 4টা কোয়ান্টিটি। আস্তে আস্তে, সুতরাং বেস তো এক্স হয় না, বেস কি হয়, জেড হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা অ্যাকচুয়াল এক্স আমরা বলতে পারি কি, এক্স ইকুইভ্যালেন্ট বাই আমরা কি বলতে পারি বলেন, জেড বেস। এখানে আমার আলাদাভাবে হাই ভোল্টেজ লো ভোল্টেজ লেখার দরকার নেই, কারণ আমরা জানি পার ইউনিটের রিঅ্যাকট্যান্স এইচবি সাইডে এলবি সাইডে তাই সমান হবে, বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন, তাহলে এবার আমরা একটা কাজ করতে পারি, এটাকে উপর নিচে এরকম ছিল এক্স জেড বেস, তাহলে এখানে আমরা উপর নিচে কি করতে পারি বলেন, আই বেস বাই কি বলতে পারি বলেন, আই বেস। সবকিছু তো নেম প্লেট ধরতেছি, তাহলে আই বেসটা কি আই রেডি হবে, কথা বুঝছেন তাই কি না। তাহলে এক্স ইকুইভ্যালেন্ট ইনটু কি বলেন, আই রেটেড ডিভাইডেড বাই, হ্যাঁ, জেড বেস ইনটু কি বলেন, আই রেটেড না। তাহলে এখন দেখেন তো উপরে কি থাকে, আই রেটেড ইনটু কি বলেন, এক্স ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভি রেটেড বলতে পারি। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, এইটার নাম আমরা আসলে কি বলতে পারি দেখেন তো, এটা কি ভোল্টেজ ড্রপ না, কার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, রেজিস্ট্যান্স কেন, রিঅ্যাকট্যান্সের অ্যাক্রসে আস্তে আস্তে রিঅ্যাকট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, ঠিক না। আর তাকে কি মোট ভোল্টেজ দ্বারা ভাগ দিচ্ছে রেটেড ভোল্টেজ দ্বারা, তাহলে মোট, তাহলে আমি আগে লিখি ভোল্টেজ ড্রপ, এইটুকু লিখি, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য কি বলেন রিঅ্যাকট্যান্স, ঠিক না। আর ভি রেটেড দ্বারা ভাগ করার কারণে এখানে আসবে কি পার ইউনিট, বাস এই যে এইটুকু, বুঝতে পারছেন। তাহলে আরপিইউ দ্বারা মিন করে পার ইউনিট ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স, অথবা তাকে ক্যালকুলেশন করার আগে ফুল লোড কপার লস বাই কি এস রেটেডকে ভি দ্বারা ভাগ করে দেবো আর কি, আর এক্স পার ইউনিট এটা বোঝায় আর কি, বুঝতে পারছেন এটা বোঝেন। শেষ আমাদের, আমরা এখন ম্যাথে চলে যাব, তার জান বুঝতে পারছেন তো নাকি। তাহলে এটা আমরা দেখলাম, তো আমরা আরেকটা জিনিস দেখবো, আপনার মাইন্ড করবেন না, সেই জিনিসটা হচ্ছে পার ইউনিট জিনিসগুলো ক্যালকুলেশন করব ডিউরিং শর্ট সার্কিট লাগবে। হ্যাঁ, আমি আবারও বলছি, এত কিছু তোমাদের লেভেলে পড়ার দরকার নেই, তোমরা জাস্ট ফর্মুলা মানে কিভাবে আসছে এটা জেনে রাখলা, আর ফর্মুলা দেখলা, যদি কোনো সময় রেফারেন্স হিসেবে কাজে লাগে দেখে নিলে আর কি, বুঝতে পারছেন। ডিউরিং শর্ট সার্কিট আমরা জানি শর্ট সার্কিটের সময় সার্কিটটা কেমন হয়, এরকম হয় না, দেখি না, এই পাশে থাকে কি বলো, আর ইকুইভ্যালেন্ট, মনে পড়ে শর্ট সার্কিটের জন্য এরকম একটা সার্কিট মনে রাখতে বলছিলাম, আর ইকুইভ্যালেন্ট আর কি বলেন, এখানে কি এক্স ইকুইভ্যালেন্ট আর এটা কি শর্ট, তাই কি না। এবং আমরা বলছিলাম যে এখানে আমরা কি সাপ্লাই দেবো বলো, ভিএসসি সাপ্লাই দেবো, এমন ভিএসসি মানে ততক্ষণ পর্যন্ত বাড়াতে থাকবে ততক্ষণ না পর্যন্ত দেখেন কি কারেন্ট ফ্লো হয়, রেটেড কারেন্ট না ফ্লো হয়, এবং ওইটাকেই আমরা বলতেছি আইএসসি, কিন্তু ভিএসসি রেটেড না, বুঝতে পারছেন তো নাকি। তাহলে এবার দেখেন, আমি যদি এখান থেকে জেড ইকুইভ্যালেন্ট বের করতে চাই, জেড ইকুইভ্যালেন্ট কোন জায়গার, এই জায়গার, তাই না, এই জায়গায় জেড ইকুইভ্যালেন্ট না, তাহলে এই জায়গায় জেড মানে কি, এই জায়গার ভোল্টেজ মানে মোট ইম্পিডেন্স না, তাহলে মোট ভোল্টেজ বাই মোট কারেন্ট, তাহলে এরকম বলতে পারি ভিএসসি বাই কি বলতে পারি বলেন, আইএসসি, তাই কি না। আচ্ছা, আমি যদি জেড বেস বের করতে চাই, ভি বাই আই, কিন্তু সেই ভিটা হবে কি বেস ভি, আর কি বলেন আই বেস, তাহলে জেড বেস বেরোবে, বুঝতে পারছেন। এখন আপনাকে যদি বলে ভাই জেড পার ইউনিট বের করো, কোন অবস্থায়, জেড পার ইউনিট বের করো শর্ট সার্কিট অবস্থায়, আমরা আগের যে জেড পার ইউনিট বের করছি কিন্তু শর্ট সার্কিট অবস্থায় না, এখন জেড পার ইউনিট বের সেটা কোন অবস্থায়, শর্ট সার্কিট অবস্থায়, বুঝতে পারছেন নাকি, জেড শর্ট সার্কিট অবস্থা। তাহলে উপরে কি বলে অ্যাকচুয়াল জেড বাই কি বেস জেড, তাহলে অ্যাকচুয়াল জেড মানে কি বলে জেড ইকুইভ্যালেন্ট, আর বেস জেড মানে তো জেড বেস, বুঝতে পেরেছেন। এবার জেড ইকুইভ্যালেন্ট যেটা সেটা কি বলেন, উপরে বসাও, জেড ইকুইভ্যালেন্ট মানে কি ভিএসসি বাই কি আইএসসি ডিভাইডেড বাই জেড বেস মানে কি বলো ভি বেস ডিভাইডেড বাই কি বলেন আই বেস, ঠিক আছে তো নাকি, ইকুয়াল টু
দেখেন তো আমরা কি বলতে পারি এটাকে, ভিএসসি বাই, মানে এটা ইয়া কাটাকাটি করলে যেটা হবে কি, ভিএসসি বাই ভি বেজ হবে ইন্টু হবে আই বেজ বাই হবে কত বলো, আইএসসি। বুঝছেন না এটা? এটা অ্যাজ ইউজুয়াল রেখে দেন, বুঝছেন? এটা আপনি অ্যাজ ইউজুয়াল ভিএসসি বাই এসসি, ধরো এটাকে ক্যালকুলেশন করতে হয় ভিএসসি বাই এখানে রাখলে কত বলো, আইএসসি। ঠিক আছে, হ্যাঁ এটা জাস্ট এটা উল্টে গেছে, তাহলে কত হবে আই বেস বাই ভি বেস। এখন এটাকে ওরিয়েন্ট করে লেখো আর কি এরকম ভাবে, তাই না? ভিএসসি এর নিচে ভি বেস আর আই বেস এর নিচে আইএসসি, পারবো তো নাকি? এখন আমরা তো এই সবগুলো এই যে ভি বেস বলো আই বেস বলো এগুলো সব কি চুজ করি, রেটেড চুজ করি না আমরা, রেটেড চুজ করি কিনা? মানে মানে বুঝতে পারছো নাকি? বোঝা নাই? ভি বেস এর মান আমরা তো বেস আসলে বেস ভ্যালু যেগুলো, আই বেস যেগুলো বেস ভ্যালু যেগুলো, বেস ভ্যালুগুলো আমরা কি চুজ করি, রেটেড চুজ করি না? তাহলে ভি বেস ভি রেটেড, আই বেস আই রেটেড, সেটা শর্ট সার্কিট হোক বা অন্য কিছু হোক। আমি বলছি বেস ভ্যালুগুলো আমরা কি ভ্যালু চুজ করি, রেটেড চুজ করি না নাকি অন্য কিছু চুজ করি? বলো, রেটেড তো চুজ করি। এত কিছু মনে রাখার দরকার, আমি এখন থেকে দেখেন তাহলে জেড পার ইউনিট সমান আমরা বলতে পারি কি বলেন, ভিএসসি বাই আমরা বলতে পারি কি বলেন, ভি রেটেড ইনটু আমরা বলতে পারি কি বলেন, আই রেটেড ডিভাইডেড বাই কত বলতে পারেন, আইএসসি বলতে পারেন শর্ট সার্কিট আর কি। আইএসসি তো ভিএসসি আর আইএসসি তো এই জায়গার শর্ট সার্কিট কারেন্টের, আর বেস ধরতেছি আমরা রেটেড, তাই না? তাহলে এখন দেখুন তো, যদি যদি আইএসসি ইকুয়াল টু কি হয় বলো, আই রেটেড হয়, মানে কি বলেন, যদি এইখানকার যে কারেন্টটা শর্ট সার্কিট যে কারেন্টটা সাধারণত সেটা কি রেটেড সমান হয়, তাহলে যদি আইএসসি সমান আই রেটেড হয় তাহলে আইএসসি আই রেটেড কাটাকাটি দুজন সমান না, তাহলে কাটাকাটি, তখন জেড পার ইউনিট কি হবে বলেন, ভিএসসি ডিভাইডেড বাই কত বলেন, ভি রেটেড বলতে পারি। ক্লিয়ার? এই গেল একটা কন্ডিশন। এই গেল একটা হচ্ছে কি শর্ট সার্কিট অবস্থায় জেড পার ইউনিট, তাই কি না? এই জেড পার ইউনিট বের করলাম, সেটা কোন অবস্থায় বলো, শর্ট সার্কিট কন্ডিশনে। কোন কন্ডিশন বলো, কন্ডিশন। এবং সেই কন্ডিশনটা কি বলো, যদি এই দুইটা কারেন্ট কি হয় সমান, শর্ট সার্কিটের কারেন্টটা রেটেড কারেন্টটা, সেক্ষেত্রে কিন্তু এটা লিখতে পারবো। আচ্ছা, যদি যদি ভিএসসি ইকুয়াল টু কি হয় বলো, ভি রেটেড হয়, এটা কি সাধারণত হয়? এই ঘটনা সাধারণত ঘটে যে শর্ট সার্কিট এইখানে যে ভোল্টেজ দেখি সেটা কি খুবই কম না? কত পার্সেন্ট জানি বলছিলাম, 30 থেকে 20 থেকে 30 না 30 থেকে 35 বলছিলাম, 30 থেকে 40 বলছিলাম। তাহলে এই জায়গায় তো শর্ট সার্কিট ভোল্টেজ যেহেতু শর্ট, তাহলে তো আমরা ওই রেটেড ভোল্টেজ দিব না, আমরা ভোল্টেজ আস্তে আস্তে বাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কি কারেন্ট ফ্লো হয়, রেটেড কারেন্ট ফ্লো হয়। এবং এই ভোল্টেজ দেখা যায় যে 30 থেকে 40% আসলে এখানে কি কারেন্ট ফ্লো হওয়া শুরু করে দেয়, রেটেড কারেন্ট ফ্লো হওয়া শুরু করে দেয়। সুতরাং এইটা চুজ করবো আমরা, রেটেড ভোল্টেজটা আমরা চুজ করবো না, তার চেয়ে কম চুজ করবো, তাই না? কিন্তু যদি ভিএসসির মানটা কি হয়, ভি রেটেড হয়, সেক্ষেত্রে জেড পার ইউনিটের মান কেমন হয় বলেন? এই দুটো কাটাকাটি, ঠিক না? এই দুটো কি বলেন, কাটাকাটি। তাহলে শুধু কি থাকে বলেন, আই রেটেড বাই কি বলেন, আইএসসি। তাহলে এইভাবে কিন্তু জেড পার ইউনিট বের করা যেতে পারে। এটাও কোন কন্ডিশনে বলো, শর্ট সার্কিট কন্ডিশনে জেড পার ইউনিট বের করলাম, তাই কি না? কিন্তু এর কন্ডিশনটা কি বলো, ভিএসসি সমান কি, মানে সাপ্লাই ভোল্টেজ কি যাবে, রেটেড ভোল্টেজ হইতে হবে, বুঝতে পারছেন? এখন আমরা যেটা এইখান থেকে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা দ্বারা করবো, আমরা এরকম বলতে পারি যে ভাই আইএসসি শর্ট সার্কিট কারেন্ট বাই বলেন কি বলেন, রেটেড কারেন্ট, শর্ট উল্টাই দিলাম, তাই কি না? তাই তো নাকি? তাহলে এইটাকে আমরা বলতে পারি পার ইউনিট শর্ট সার্কিট কারেন্ট। কেন? কারণ অ্যাকচুয়াল পার ইউনিট শর্ট সার্কিট কারেন্ট মানে কি, অ্যাকচুয়াল শর্ট সার্কিট কারেন্ট ডিভাইডেড বাই বেস কারেন্ট, বেস কারেন্ট তো রেটেড কারেন্ট নাকি? তাহলে এটাকে আমরা কি বলতে পারি, আইএসসি পার ইউনিট। বুঝেন নাই? যদি বলা হয় সৌরভ পার ইউনিট, তাহলে উপরে কি বলবে, অ্যাকচুয়াল সৌরভ ডিভাইডেড বাই বেস সৌরভ। কথা বুঝেন নাকি? কথা বুঝেন নাকি? তাহলে এটা কি অ্যাকচুয়াল শর্ট সার্কিট কারেন্ট ডিভাইডেড বাই বেস কারেন্ট, তাহলে কি আইএসসি পার ইউনিট। বুঝেন নাই নাকি? তো এটাকে আমি শর্ট সার্কিট পার ইউনিট বলতে পারি। এটাকে যদি উল্টে দিছি তাহলে জেড পার ইউনিট উল্টে যাবে না, 1/z পার ইউনিট। সুতরাং এভাবে কিন্তু আপনারা মনে রাখবেন।
এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন? কিন্তু এই ফর্মুলার কন্ডিশন আছে। কি কন্ডিশন বলেন তো? এই ফর্মুলা কখন ভ্যালিড? যখন শর্ট সার্কিট তো হতেই হবে এবং ভিএসসি ইকুয়াল টু কি বলেন, তখনই কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লিকেবল, বুঝতে পারছেন নাকি? শুনেন, এখন আপনাদের কাজ, আপনাদের সব ফর্মুলা মুখস্থ করা শেষ। আপনারা আলটিমেটলি কয়টা সূত্র মুখস্থ? দুইটা সূত্র মুখস্থ রাখবেন এখান থেকে। একটা হচ্ছে এই যে আর পার ইউনিট ক্যালকুলেশন করার ফর্মুলা, নামগুলা এই নামটাও মনে রাখতে পারেন, এটা মনে রাখবেন। আর কোনটা মনে রাখবেন বলেন? এই যে এটা। এছাড়া আর কিছু মনে রাখার দরকার নেই, মানে সিলেবাস ইউজ হয়ে আছে আমাদের জন্য। বলেন, মানে মাঝে মধ্যে শর্ট সার্কিট কারেন্ট থাকবে আর আইরেটেড কারেন্ট দেওয়া থাকবে, সেখান থেকে তোমার পার ইউনিট ইম্পিডেন্স বের করতে বলবে, বুঝতে পারছেন? কারণ পার ইউনিট ইম্পিডেন্স ক্যালকুলেট করতে গেলে তোমার তো এই কারেন্ট দিবে আর কি, তখন তো পার ইউনিট ইম্পিডেন্স বের করতে হবে তো, ঠিক না? তাহলে এটা হচ্ছে জেড পার ইউনিট বের করার সিস্টেম, এটা হচ্ছে আর পার ইউনিট বের করার সিস্টেম, এটা হচ্ছে এক্স পার ইউনিট বের করার সিস্টেম, বুঝতে পারছেন? এই তিনটা জিনিস ভাই বের করা শেখো। আর এগুলো আমার মনে হয় না নোট করার দরকার আছে, তুলতে পারো যদি শরীরে খায়স থাকে, কিন্তু তুলে রাখো কোনো সমস্যা, কিন্তু এগুলোর দিকে ভুলেও তাকানো যাবে না, আপনার জন্য সিলেবাস বড় হয়ে যাবে, বুঝতে পারছেন? নেন, হইলো তো নাকি? এখন আমরা যে পার ইউনিট সিস্টেম পড়তেছিলাম, আমরা লেকচারের শুরুতেই বলছিলাম যে পার ইউনিট সিস্টেম, মানে পার ইউনিট সিস্টেম ম্যাথগুলা মেইনলি এফেক্ট করে কোথায়? রেগুলেশনের ম্যাথগুলোতে, বুঝতে পারছেন? তাহলে ভোল্টেজ রেগুলেশনের টার্মগুলো দেখি ইন টার্মস অফ পার ইউনিটে কেমন আসে। ভোল্টেজ রেগুলেশন in terms of per unit, বুঝতে পারছেন নাকি? ভোল্টেজ রেগুলেশন in terms of per unit। নরমালি আমরা ভোল্টেজ রেগুলেশন কি পাইছিলাম মনে পড়ে? I2 R equivalent to cos theta plus minus 2 sin theta ডিভাইডেড বাই কি বলেন? V2 বলতে পারি কি না? বলতে পারি তো। এবার আসেন, এই I2 কে কি করতে পারি? নিচে লিখতে পারি না? I2 কি থাকবে তাহলে? R equivalent to আর কি বলেন cos theta x equivalent to আচ্ছা প্লাস মাইনাস sin theta ডিভাইডেড বাই কি বলেন? V2 ডিভাইডেড বাই কত বলো? I2, ঠিক না? তাহলে এই V2 I2 কে এরকম লিখতে পারি R equivalent to ডিভাইডেড বাই, সবার নিচে দিয়ে দাও, V2 বাই I2 এরকম লিখতে পারি তো, ইনটু কি থাকে বলেন? cos theta প্লাস মাইনাস x equivalent to V2 বাই কত বলেন? I2 ইনটু কি বলেন? sin theta বলতে পারি তো নাকি? পারি তো। এখন দেখুন তো, এইটাকে R equivalent to ধরলাম, আচ্ছা এইটা মানে কি? Z না? V বাই I, V বাই I মানে কি? Z না? বুঝতে পারছেন? কিন্তু এগুলো রেটেড না। V2 কি রেটেড? V2 কোন জায়গায়? একদম লোডের ভোল্টেজ না, লোড টার্মিনাল ভোল্টেজ, তার মানে রেটেড না এটা, কিন্তু I2 রেটেড, V2 কি রেটেড না? তাহলে এটা কিন্তু রেটেড ইম্পিডেন্স না। আমি যে Z বেরোবে রেটেড ইম্পিডেন্স না, কিন্তু আমরা কি বলছিলাম? বেসকে আমরা যে কোনো কিছু ধরতে পারি না, বেস ভ্যালু যে রেটেড নিয়ে নেওয়া লাগবে এরকম কোনো কথাবার্তা আছে? আমরা শুরুতে একবার বলছি না যে বেস যেগুলা আমার কি রেটেড না নিলেও কি হবে? চলবে, যে কোনো কিছু তুমি বেস ধরতে পারো, রেফারেন্স ধরতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু নেম প্লেটের যে রেটিং গুলো আছে ওগুলো নিলে বেটার। আপনি যদি না ধরো কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? তার মানে সুতরাং আমি এইটাকেই কি ধরতে পারি বলো? যে ইম্পিডেন্স পাবো সেটাকে আমি কি ধরতে পারি বলো? বেস ধরতে পারি কি না? কারণ তুমি যে কোনো কিছু তুমি 10 বেস ধরো, কেউ মানা করবে না, তোমার 30 বেস ধরো, কেউ মানা করবে না, cos theta। সুতরাং V2 I2 কে আপনি Z বেস ধরতেছেন, প্লাস মাইনাস x ইকুইভ্যালেন্ট টু এখানে থাকবে Z বেস, পারবেন কিনা? যে কোনো কিছুকে আপনি বেস ইম্পিডেন্স ধরতে পারেন। এইটা কি বলেন তো? R পার ইউনিট cos theta, ঠিক না? অ্যাকচুয়াল R ডিভাইডেড বাই বেস ইম্পিডেন্স, তাহলে R পার ইউনিট, অ্যাকচুয়াল রিঅ্যাকট্যান্স ডিভাইডেড বাই কি? বেস ইম্পিডেন্স, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? x পার ইউনিট sin theta। এই যে ভোল্টেজ রেগুলেশন করে যাবে এই ফর্মুলা দিয়ে। আপনি এতক্ষণ যাবত কি বের করে শিখে আসছেন বলেন? R পার ইউনিট। এতক্ষণ যাবত কি বের করে শিখে আসছেন? x পার ইউনিট। ব্যাস, তাহলে সেখান থেকে বের করে ফেলতে পারবেন কিনা?
ক্লিয়ার তো? সুবিধা কি? সুবিধা হচ্ছে মাঝে মধ্যে হ্যাঁ রেফার করা লাগবে না, কারণ আমরা কিছু ম্যাথ করে আসছিলাম প্রিভিয়াসলি যেখানে আর ইকুইভ্যালেন্ট টু সরাসরি বেরোয় না, যেখান থেকে আর ইকুইভ্যালেন্ট 1 ওইটাকে আবার রেফার করে নিয়ে যেতে হয় সেকেন্ডারিতে, দেন আমরা আর ইকুইভ্যালেন্ট 2 এক্স ইকুইভ্যালেন্ট 1 পাই, সেখান থেকে আমরা এক্স ইকুইভ্যালেন্ট 2 তে কনভার্ট করে তারপর বসাই। কিন্তু ভাই আর পার ইউনিট লো ভোল্টেজ সাইড বলো, প্রাইমারি সাইড বলো, সেকেন্ডারি সাইড বলো, সব জায়গায় একই না? একই। আর এক্স পার ইউনিট তোমার কি দুপের সমান, সুতরাং রেফারের কোনো ঝামেলা থাকলো না। বুঝতে পারছেন? একটা প্রবলেম হতে পারে কি, আমরা আর পার ইউনিট সরাসরি বের করার ফর্মুলা শিখছি, তাই না? শিখছি কিনা বলেন? কি শিখছি বলেন? হ্যাঁ, ফুল লোড কপার লস বাই এস রেটেড, ফুল লোড কপার লস বাই এস রেটেড। এক্স পার ইউনিট বের করা শিখছি, এক্স পার ইউনিট ফর্মুলা শিখছি, কিন্তু ওখানে বেরোবে না এক্স পার ইউনিট, আমার বেরোবে জেড পার ইউনিট থেকে বেরোবে আর কি। মানে আর পার ইউনিট সাধারণত দেওয়া থাকে না, মানে সরি আর পার ইউনিট বের করতে হয় আর কি, আর এক্স পার ইউনিট বের করতে হয়। নর্মালি তোমাকে জেড পার ইউনিট তোমার কোশ্চেন দিয়ে দেয়, অ্যাভেলেবল থাকে কোশ্চেনে, যে কোনো ভাবে হিন্টিং দিয়ে জেড পার ইউনিট দিয়ে দেয়। বুঝতে পারছেন? তাহলে আমরা এই যে জেড পার ইউনিটের স্কোয়ার ইকুয়াল টু আমরা আর পার ইউনিটের স্কোয়ার প্লাস আমরা কি বলতে পারি বলো, এক্স পার ইউনিটের স্কোয়ার বলতে পারি। সবের বেশি ইম্পিডেন্স মানে ভেক্টরিক্যাল যোগ আর কি, আর আর এক্স এর ভেক্টরিক্যাল যোগ হবে জেড পার ইউনিট। তাহলে ওইখান থেকে আমরা কার মান এক্স পার ইউনিটের স্কোয়ার বের করে এখানে বসায় দিলেই কি অঙ্ক শেষ। বুঝতে পারছেন? বুঝলেন? তাহলে আপনাদের পার ইউনিট সিস্টেম কি হলো, থিওরি কনসেপ্ট সহ। বুঝতে পারছেন? সামনের ক্লাসে আমরা কি দেবো, হ্যাঁ ফর্মুলাগুলো একবার রিভিউ করবো, দেন আমরা কি করবো, জাস্ট ম্যাথে চলে যাবো। বুঝতে পারছেন?